আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। ইংরেজি দ্বিতীয় পত্রের আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা প্রনাউন অ্যাফারেন্সের 3 নাম্বার ক্লাস অর্থাৎ বোর্ড কোশ্চেন সলভ করব আজকে। আমাদের গত দুটা ক্লাসে আমরা প্রনাউন অ্যাফারেন্সের যে বেসিক যে রুলস গুলো ছিল সেই রুলস গুলো নিয়ে আমরা কথা বলেছি। আজকে আমরা একদম বোর্ড কোশ্চেন গুলো সলভ করব, কিভাবে তোমরা ভালোভাবে অর্থাৎ পরীক্ষায় যে বোর্ড কোশ্চেন গুলো আসবে, কিভাবে তোমরা আনসার করবে, কিভাবে তোমরা লিখলে ভালো মার্ক পাবে সেই বিষয়গুলো এবং কি কৌশলগুলো তোমরা অবলম্বন করলে কিভাবে তোমরা লিখলে যে তুমি এই প্রনাউন অ্যাফারেন্সে 5-এ 5 পাবা, সেই বিষয়টাই আজকে আমি শিখিয়ে দিব। সো আজকে আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের যে কোর্সটা, এটার আজকে আমাদের 34 নম্বর লেকচার। এর আগে আমাদের 33টা ক্লাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো তোমরা সবাই একটু আমার কথা ক্লিয়ার আছে কিনা একটু জানিয়ে দাও এবং তোমাদের বন্ধু বান্ধব সবাইকে একটু মেনশন দিয়ে দাও এবং ক্লাসটা সবাই শেয়ার দিয়ে ডান লিখে দাও। সবাই শেয়ার দিবে, ঠিক আছে? সবাই যে কয়জন ক্লাস করো সবাই একটু শেয়ার দিবে, ঠিক আছে? তো আমি একটু আমাদের যে গ্রুপ গুলাতে আছে সেগুলাতে একটু শেয়ার দিয়ে নিচ্ছি, আর সবাই আসুক, তারপর আমরা কি করব, একসাথে ক্লাসটা শুরু করে দিব। সবাই একটু আসুক, তারপর আমরা একসাথে ক্লাসটা শুরু করব। সবাই আসুক, ঠিক আছে? বিতি আক্তার ওয়ালাইকুম সালাম, ইসরাত জান শিমু ওয়ালাইকুম সালাম, অল ক্লিয়ার। সবাই একটু ক্লাসটা কি করো, শেয়ার দিয়ে দাও। সবাই শেয়ার দিবা, ঠিক আছে? সবাই। আচ্ছা, আমার সব জায়গায় শেয়ার দেওয়া শেষ, এখন আমরা শুরু করে দিব। রিফা রিফা খাতুন ওয়ালাইকুম সালাম। আচ্ছা, রাকিব হাসান ওয়ালাইকুম সালাম। তাইবা সিদ্দিকা ওয়ালাইকুম সালাম। আজকে আমরা প্রনাউন অ্যাফারেন্সের বোর্ড কোশ্চেন সমাধান করব। তোমরা সবাই কিন্তু জানো যে প্রনাউন অ্যাফারেন্সের কিন্তু এটা শর্ট সিলেবাসে ছিল না। এটা কিন্তু তোমাদের যে শর্ট সিলেবাস আছে সেই সিলেবাসে কিন্তু এটা শর্ট সিলেবাসে ছিল না, ঠিক আছে? এটা কিন্তু শর্ট সিলেবাসে ছিল না। এটা থেকে তোমাদের এই কোশ্চেনটা আগে আমাদের একটু বেসিক জানতে হবে, যে সেটা হলো এই প্রনাউন অ্যাফারেন্স থেকে একটা টেক্সট থাকবে, একটা প্যাসেজ থাকবে। এই প্যাসেজে তোমাদের 5টা ভুল থাকবে প্রনাউন্স। দেখো, যদি আমি তোমাদেরকে এটা একটা পড়াই তাহলে তোমরা একদম ভালোভাবে বুঝতে পারবে। আগে একটু এখানে বলে নেই, এটা কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে ছিল না, এটা একদম ফুল সিলেবাসে ছিল। অর্থাৎ 2019-এর পরীক্ষার পর 2020-এ কিন্তু পরীক্ষা হয়নি। ওই 20 সাল থেকে শুরু করে 2025 পর্যন্ত, এই 25 পর্যন্ত প্রনাউন অ্যাফারেন্স থেকে কোনো প্রশ্ন আসেনি। অর্থাৎ 2019 পর্যন্তই শেষ ছিল, ঠিক আছে? এখন এই কারণে আমরা 2019 থেকে প্রশ্নগুলো সমাধান করব, ঠিক আছে? তো এখন আসি যে প্রনাউন অ্যাফারেন্সে তোমাদের কি করতে হবে। প্রনাউন অ্যাফারেন্সে আসলে তোমাদের কি করতে হবে এই জিনিসটা একটু বুঝতে হবে, ঠিক আছে? দেখো, যদি আমি একটু খেয়াল করি, আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রনাউন অ্যাফারেন্সিং ইন দ্য ফলোইং প্যারাগ্রাফ। মানে এখানে আইডেন্টিফাই করতে বলছে কি, আনক্লিয়ার। এখানে কি করতে বলছে একটু খেয়াল করো তো, আনক্লিয়ার প্রনাউন অ্যাফারেন্স।
মানে এইখানে কিছু প্রনাউন আছে যেগুলো কি আনক্লিয়ার, অস্পষ্ট, মানে স্পষ্ট নয়। মানে প্রনাউন গুলা কি আছে, একটাকে উল্লেখ মানে একটাকে নির্দেশ করতেছে, বাট বসে আছে কি আরেকটা, মানে ক্লিয়ার না। তোমাকে এই প্রনাউন গুলা কি করতে হবে, ক্লিয়ার করতে হবে। হয় তোমাকে কি ব্যবহার করতে হবে, তোমাকে নাউন ব্যবহার করে ক্লিয়ার করতে হবে, না হয় তুমি কি ব্যবহার করবা, প্রনাউন ব্যবহার করবা। ঠিক আছে, এখন নাউন প্রনাউন কখন কোন ক্ষেত্রে কি ব্যবহার করবা এটা কিন্তু বেসিক ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছি। আজকেও আমি দেখাই দিব কিভাবে তোমরা ই করবা। এই যে পুরো একটা প্যাসেজ দেখতেছো, এই পুরো প্যাসেজে 5টা জায়গায় ভুল আছে, 5টা জায়গায় প্রনাউন গুলা কি আছে, আনক্লিয়ার আছে। সেগুলা তোমাকে কি করতে হবে, ক্লিয়ার করতে হবে। আর তোমরা পরীক্ষার হলে কিভাবে লিখবা, স্যার আমি প্রনাউন অ্যাফারেন্সের নাম্বার এর ক্লাসটা করিনি এখন। হ্যাঁ, ক্লাস করতে পারো, সমস্যা নাই, ক্লাস করো। এখন থেকে তুমি এটা শিখে নিলে পরবর্তীতে ওই ক্লাসটা করে নিবে, এতে সমস্যা হবে না। নাজমুল হাসান ওয়ালাইকুম সালাম, রাজিয়া সুলতানা ওয়ালাইকুম সালাম। সমস্যা নেই, ক্লাস করে নিবে, এতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, দেখো খেয়াল করো, সবাই একটু মনোযোগ দাও এবং ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও। আমি যেভাবে পড়াচ্ছি একটু খালি খেয়াল করো, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা। ঠিক আছে, দেখো এখানে তারপরে কি বলছে, হোয়ার নেসেসারি, যেখানে প্রয়োজন, রিরাইট দ্য সেন্টেন্সেস, মানে সেন্টেন্স গুলো কি করো, রিরাইট করো, সো দ্যাট, যাতে অল প্রনাউন অ্যাফারেন্স আর ক্লিয়ার, মানে সকল প্রনাউন গুলা কি হয়, ক্লিয়ার হয়। অর্থাৎ 5টা জায়গায় ভুল থাকবে, এই 5-এর একটার জন্য 1 মার্ক থাকবে। ঠিক আছে, তাহলে অর্থাৎ 5টা জায়গায় ভুল থাকবে, ভুলগুলো আন্ডারলাইন করাও থাকবে না, বোল্ড করাও থাকবে না, কোনোভাবেই থাকবে না। তোমাকে খুঁজে বের করতে হবে, করে তোমাকে লিখতে হবে। এখন তুমি কিভাবে লিখবা, পুরা প্যাসেজটা তোমাকে লিখতে হবে। যদি আমি তোমাকে একটু বলি, একটু খেয়াল করো, পুরা প্যাসেজটা তোমাকে লিখতে হবে। মনে করো তুমি পুরা প্যাসেজ এরকম ভাবে লিখলা, ঠিক আছে, পুরা প্যাসেজটা তোমাকে লিখতে হবে। মনে করো যে সেন্টেন্সে তোমার প্রনাউনটা ভুল থাকবে, সেই প্রনাউনটা লিখে তোমাকে সেটা কি করে দিতে হবে, আন্ডারলাইন করে দিতে হবে। সেটা কি করতে হবে, আন্ডারলাইন করে দিতে হবে। অর্থাৎ পুরা টেক্সটটা তোমাকে তুলতে হবে। পুরা টেক্সট তুলে যেখানে ভুল থাকবে ওই 5টা জায়গার নিচে তুমি কি করবা, আন্ডারলাইন করে দিবা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা শুরু করে দেই, দেখো একটু খেয়াল করো। দেখো সবাই সবাই দিক মনোযোগ দাও। দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, মানে দেখো কি বলছে, দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইজ আ মেমোরেবল ইভেন্ট ইন আওয়ার ন্যাশনাল লাইফ, মানে আমাদের জাতীয় জীবনে এটা একটা কি স্মরণীয় ঘটনা। মানে কি স্মরণীয় ঘটনা, একটু খেয়াল করো তো কি বলছে, লিবারেশন ওয়ার, মানে বাংলাদেশের এই যে লিবারেশন ওয়ারটা, খেয়াল করো, এই লিবারেশন ওয়ারটা কি আমাদের জীবনে, আমাদের জাতীয় জীবনে একটি স্মরণীয় ঘটনা। তাহলে একটু খেয়াল করো, তারপরে বাক্যে কি আছে, she achieved her independence, মানে সে তার কি করছে, স্বাধীনতা অর্জন করেছে, থ্রু মধ্য দিয়ে স্যাক্রিফাইস এন্ড ব্লাডশেড, মানে আত্মত্যাগ এবং রক্তদানের মধ্য দিয়ে কি স্বাধীনতা অর্জন করেছে। তাহলে একটু জিনিস খেয়াল করো তোমরা, যদি আমি তোমাদেরকে বলি যে প্রনাউন সবসময় কার উপর বেস করে হবে, নাউনের উপর ভিত্তি করে হবে। কার উপর ভিত্তি করে হবে, নাউনের উপর ভিত্তি করে হবে। কার উপর ভিত্তি করে, নাউনের উপর। তাহলে একটু খেয়াল করো, এই বাক্যে কি বলছে, দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটি স্মরণীয় ঘটনা আমাদের জাতীয় জীবনে। আর এইখানে বলছে শি অ্যাচিভ, সে অর্জন করেছে। বলতো এই স্বাধীনতাটা, এই যে ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতাটা কে অর্জন করেছে? শি বলতে এখানে কাকে বোঝাচ্ছে, এই যে শি বলতে কাকে বোঝাচ্ছে? শি দ্বারা যদি আমি বলি এই যে দা লিবারেশন ওয়ার কে বোঝাচ্ছে না, অর্থাৎ শিটাই এইখানে কিন্তু আনক্লিয়ার। শিটা কিন্তু এখানে কি আনক্লিয়ার, মানে এই শি দ্বারা কাকে বোঝাচ্ছে এইখানে কিন্তু আমরা বুঝতেছি শি দ্বারা মানে সে অ্যাচিভ করেছে, অর্থাৎ বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বাট এইখানে কিন্তু বাংলাদেশ উল্লেখ করা আছে আগে, দেখো তো এই সেন্টেন্সে বাংলাদেশ উল্লেখ করা আছে না, এই বাক্যে কি উল্লেখ করা আছে, লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ উল্লেখ আছে, বাট বাংলাদেশ উল্লেখ নেই। তাহলে এইখানে শি কেন দিল? যদি এই বাক্যে থাকতো যে বাংলাদেশ, শুধু বাংলাদেশ সাবজেক্ট হিসাবে থাকতো, এইখানে যদি বাংলাদেশ সাবজেক্ট হিসাবে থাকতো,
তাহলে তুমি এখানে কি বলতে পারতা, শি দিতে পারতা, কারণ বাংলাদেশের জন্য প্রনাউন হিসাবে শি বসে, প্রনাউন হিসাবে কি বসে, শি বসে। বাট এইখানে তো বাংলাদেশ নেই, এইখানে উল্লেখ আছে কি দেখো তো, লিবারেশন ওয়ার, মানে মুক্তিযুদ্ধ। তাহলে এই শি দ্বারা কিন্তু এই যে এইখানে যে নাউনটা থাকবে, এই নাউনের উপর ভিত্তি করেই কিন্তু এইখানে প্রনাউনটা হবে। একটা জিনিস খেয়াল করো, একটা বাক্য থাকবে, পরের বাক্যে যখন আমরা প্রনাউন ব্যবহার করব, সেই আগের সেন্টেন্সের নাউন অনুযায়ী কিন্তু আমরা ব্যবহার করব। কথাটা বুঝতে পারতেছো? আগের সেন্টেন্সের নাউন অনুযায়ী ভিত্তি করে। মনে করো একটা বাক্য আছে, বাক্যটা কি আমাকে নিয়ে বলছে, মনে করো তোমাকে নিয়েই বলছে, পরের বাক্যে তোমার প্রনাউন বসবে, বাট আগের বাক্যে কি তোমার সম্পর্কে বলেনি, বাট উদ্ভট একটা কি প্রনাউন ব্যবহার করছে, তখন কি হবে, হবে না। তাহলে দেখা যাচ্ছে সেটা কি এখানে কি, সেটা একটা আনক্লিয়ার। তাহলে এটাকে যদি ক্লিয়ার করতে যায়, তাহলে আমরা শুধু প্রনাউন, অর্থাৎ প্রনাউন আনক্লিয়ারটাকে ক্লিয়ার করতে শুধু প্রনাউন ব্যবহার করতে হয় না, মাঝে মাঝে কি নাউনও ব্যবহার করতে হবে তোমাকে, ঠিক আছে? যেটা কিন্তু আমি ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম। তাহলে দেখো তো, সে অ্যাচিভ হার ইন্ডিপেন্ডেন্স, সে তার স্বাধীনতা অর্জন করেছে থ্রো, মধ্যে দিয়ে, কিসের মধ্যে দিয়ে, স্যাক্রিফাইস এন্ড ব্লাডশেড, মানে আত্মত্যাগ এবং রক্তদানের মধ্যে দিয়ে। তাহলে কে স্বাধীনতা অর্জন করছে বলতো, কে স্বাধীনতা অর্জন করছে? বাংলাদেশ না? তাহলে আমরা এখানে লিখবো বাংলাদেশ, ঠিক আছে? আমরা এখানে কি লিখবো, বাংলাদেশ। তাহলে কি হবে, বাংলাদেশ অ্যাচিভ হার ইন্ডিপেন্ডেন্স থ্রো স্যাক্রিফাইস এন্ড ব্লাডশেড। এই বাংলাদেশ লিখে কি করব, নিচে আন্ডারলাইন করে দিয়ে দিব, নিচে আন্ডারলাইন করে দিয়ে দিব। বুঝতে পারছো? নাজমুল হোসেন স্যার, আমি আজকে নতুন ক্লাসে জয়েন হয়েছি, আমি তো আগের ক্লাস করুন, তাহলে ওইগুলা ক্লাস করতে পারবে? হ্যাঁ, সবগুলা ক্লাসই করতে পারবা। সবগুলা ক্লাসকে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ইংলিশ হান্ট 1.0 ইউটিউব চ্যানেলে সবগুলা ক্লাস সাজিয়ে দেওয়া আছে, ঠিক আছে? ভাইয়া আমি প্রথমে সব পিডিএফ ক্লাস পাবো কিভাবে? ওইগুলো তো করি নাই, ক্লাসগুলো করে নিতে হবে। মারিয়া জান্নাত বাংলাদেশ লিখবো, তার নিচে আন্ডারলাইন করব। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ। মাজারুল স্যার, এটা কত নাম্বার ক্লাস? আজকে আমাদের সেকেন্ড পার্টে ইংরেজি দ্বিতীয় পড়তে 34 নাম্বার লেকচার, ঠিক আছে? আমাদের এটা 34 নাম্বার লেকচার। দেখো খেয়াল করো, তারপরে খেয়াল করো। তাহলে আমরা কিন্তু এটা কিন্তু বুঝলাম। এখন আরেকটা জিনিস মাথায় রাখবা, প্রনাউন অ্যাফারেন্স বলতে শুধু যে প্রনাউন বসবে এই ধারণাটা কিন্তু ভুল। শুধু যে প্রনাউন বসবে এই ধারণা কিন্তু ভুল। এটা যদি মাথায় নিয়ে পরীক্ষার হলে যাও, তাহলে দেখা যাবে তোমার 5টার মধ্যে 3টাই ভুল হবে। কারণ আমি আবারও বলে দিচ্ছি, প্রনাউন অ্যাফারেন্সে তোমাকে ক্লিয়ার করতে বলবে, তোমাকে ক্লিয়ার করতে হবে, হয় তোমাকে নাউন বসাতে হবে, না হয় তোমাকে প্রনাউন বসাতে হবে, অর্থাৎ বাক্যটাকে ক্লিয়ার করতে হবে, মানে স্পষ্ট করতে হবে, ঠিক আছে? তারপর আসো, ইট ইজ দা বার্থ রাইট অফ আ ম্যান, এটি হয় একটা মানুষের কি, জন্মগত অধিকার। এটি একটা কি, জন্মগত অধিকার। তাহলে বলো তো এই ইট দ্বারা কাকে বোঝাচ্ছে? এটা কি ক্লিয়ার না আনক্লিয়ার? একটু খেয়াল করো, এটি দ্বারা মানে ইট ইজ দা বার্থ রাইট অফ আ ম্যান, মানে এটা একটা মানুষের জন্মগত অধিকার। তাহলে আগের বাক্য খেয়াল করো, আগের বাক্যে কি আছে, শি অ্যাচিভ, মানে বাংলাদেশ অ্যাচিভ করেছে হার ইন্ডিপেন্ডেন্স, মানে বাংলাদেশ তার স্বাধীনতা অর্জন করেছে। আর এই বাক্যে এখানে প্রনাউনটা কি আছে, ইট। এই বাক্যে প্রনাউনটা কি আছে, ইট, মানে ইট ইজ আ বার্থ রাইট, মানে এটি একটা কি মানুষের জন্মগত অধিকার। তাহলে মানুষের কি জন্মগত অধিকার? মানুষের স্বাধীনতা কিন্তু জন্মগত অধিকার। মানে যদি আমি এখানে ইট দেই, তাহলে ইট দিলে এই যে বাংলাদেশটাকে নির্দেশ করবে, বাংলাদেশটাকে বোঝাবে। কারণ আমি তো বলছি যে প্রনাউনটা বসবে সেটা কিন্তু ওই আগের নাউনের উপর ভিত্তি করে বসবে। মানে তোমাকে যদি আমি আবারও বলি, মনে করো এইখানে একটা প্রনাউন বসবে, এই প্রনাউনটা বসবে, এইখানে যদি প্রনাউন বসে, আগের বাক্যে যে নাউন থাকবে ওই নাউনের উপর ভিত্তি করে, এই যে নাউনের উপর ভিত্তি করে এই প্রনাউনটা বসাতে হবে, এই নাউনের উপর ভিত্তি করে এই প্রনাউনটা বসাতে হবে। আর এই নাউনটাকে কি বলা হয়, অ্যান্টিসিডেন্ট। এই নাউনটাকে কি বলা হয় বলতো, অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করো, যদি আমি এইখানে দেখি বাংলাদেশ আছে, তাহলে আর এইখানে ইট, তাহলে বাংলাদেশ কি মানুষের জন্মগত অধিকার না? বাংলাদেশ কিন্তু মানুষের জন্মগত অধিকার না। তাহলে ইটটা বোঝা যাচ্ছে এইখানে ইটটা কি আনক্লিয়ার। তাহলে এটাকে ক্লিয়ার করতে আমাদের কি লিখতে হবে,
মানুষের জন্মগত অধিকার কি? স্বাধীনতা, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স। তাহলে আমরা এখানে কি লিখে দিব বলতো? ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে, আমরা এখানে লিখে দিব ইন্ডিপেন্ডেন্স। মানে ইন্ডিপেন্ডেন্স ইজ দা বার্থ রাইট অফ আ ম্যান, মানে কি? স্বাধীনতা একটা মানুষের জন্মগত অধিকার। হ্যাঁ, মরিয়ম ইন্ডিপেন্ডেন্স, মারিয়া জান্নাত ইন্ডিপেন্ডেন্স, তাইবা সিদ্দিকা ইন্ডিপেন্ডেন্স, মাজারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্স। হ্যাঁ, তোমাদের সবারটা হয়েছে। তারপরে আসো, অন দ্য নাইট অফ মার্চ 25, অর্থাৎ 25শে মার্চ রাতে 1971 সালে দ্য পাকিস্তান আর্মি ফেল আপন আনআর্মড স্লিপিং বাংলাদেশ, মানে পাকিস্তান সেনাবাহিনী কি করেছিল? বাংলাদেশের ঘুমন্ত, মানে অস্ত্রহীন অবস্থায় ঘুমন্ত মানুষের উপর কি করেছিল? ঝাঁপিয়ে পড়েছিল, বুঝলাম। তারপর আসো, বাট উই আর নট কাওয়ার্ডস, মানে আমরা ভীতু নয়। তাহলে একটু খেয়াল করো তো, এইখানে আমরা উই দিলাম, এই যে উইটা দ্বারা কারে বোঝাচ্ছি? উইটা দ্বারা কাদেরকে বোঝাচ্ছি? এই বাক্যে আছে সাবজেক্ট হিসেবে পাকিস্তান আর্মি, এইখানে কি পাকিস্তান আর্মি আছে। এই বাক্যে একটু খেয়াল করো, এই বাক্যে কি আছে দেখো তো? পাকিস্তান আর্মি আছে, মানে পাকিস্তান আর্মি নিরস্ত্র বাঙালি, ঘুমন্ত নিরস্ত্র বাঙালির উপর কি ঝাঁপিয়ে পড়েছিল। আর এইখানে বলছে কি আমরা কি ভীতু নয়। তাহলে আমরা দ্বারা কাদেরকে বোঝাচ্ছে বলতো? মানে এইখানে উইটা হলো কি আনক্লিয়ার, যদি এইখানে কি থাকতো? বাঙালি থাকতো, দা বাঙালি থাকতো, এইখানে কি থাকতো? যদি এই বাক্যে যদি দা বাঙালি থাকতো, মানে এই বাক্যে যদি কি থাকতো? দা বাঙালি থাকতো, তাহলে আমরা এখানে উই দিলে হতো। যদি এই বাক্যে যদি বাঙালি থাকতো, তাহলে এই বাক্যে প্রনাউন হিসাবে উই বসালে কিন্তু হতো, বাট কিন্তু না, এই বাক্যে কি নেই? আর্মি আছে, পাকিস্তান আর্মি আছে। যদি আমরা উই দেই, কারণ এই উইটা বসবে, এই প্রনাউনটা বসবে অবশ্যই এই নাউনের উপর ভিত্তি করে, যেহেতু এই নাউনটা পাকিস্তান আর্মি। আর উই দ্বারা কাদেরকে বোঝাচ্ছে? বাঙালিদেরকে বোঝাচ্ছে। মানে কি? উই আর নট কাওয়ার্ডস, মানে আমরা ভীতু নয়। অর্থাৎ কাদেরকে বোঝাচ্ছে? উই দ্বারা বাঙালিকে বোঝাচ্ছে। আর এইখানে কি পাকিস্তান আর্মি, তাহলে বোঝা যাচ্ছে এই উইটা এখানে কি আনক্লিয়ার, উইটা এখানে কি আনক্লিয়ার। তাহলে ক্লিয়ার করতে কি লিখতে হবে? দা বাঙালি লিখে দিতে হবে। তাহলে আমরা কি লিখবো? দা বাঙালি, বাঙালি। আমি লিখতে পারি কি? দা বাঙালিস। আমার যে লেখা সুন্দর করে লিখে নাও, দা বাঙালিস, ঠিক আছে? দা বাঙালিস অবশ্যই প্লোরাল হবে, কারণ এখানে কি আছে? ওয়ার আছে, দা বাঙালিস হবে। বুঝতে পারছো? না, এটা কখনো প্যাসেজে কখনো আন্ডারলাইন করা থাকবে না, প্যাসেজে কখনো আন্ডারলাইন করা থাকবে না, বোল্ড করা থাকবে না, কোনোভাবে দেওয়া থাকবে না, ঠিক আছে? আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে বোল্ড করে রাখছি, এক কথায় আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে বোল্ড করে রাখছি, তোমরা যাতে সহজে বুঝতে পারো। তারপরে আসো, দে বিল্ড আপ স্ট্রং রেসিস্টেন্স এগেইনস্ট দেম। তাহলে একটু খেয়াল করো যে তারা কি করেছিল? তারা নির্মাণ করেছিল স্ট্রং অ্যাসিস্ট্যান্ট, মানে একটা শক্তিশালী প্রতিরোধ নির্মাণ করেছিল, মানে প্রতিরোধ গড়ে তুলেছিল। এগেইনস্ট দেম মানে তাদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? কাদের বিরুদ্ধে? দেখো এখানে কিন্তু ওই পাকিস্তান আর্মিদের বিরুদ্ধে বলা হতো, পাকিস্তান আর্মিদের বিরুদ্ধের কথা বলা হয়েছে। সো এইখানে আমরা কি দিয়ে দিব? দা পাকিস্তান আর্মি। এখানে আমরা দিয়ে দিব কি? দা পাকিস্তান আর্মি, ঠিক আছে? এখানে আমরা দিয়ে দিব পাকিস্তান আর্মি। এখন বলতে পারো যে এখানে কেন পাকিস্তান আর্মি হলো? এখানে কেন পাকিস্তান আর্মি হলো? কারণ একটু খেয়াল করো, এইখানে আমরা পাকিস্তান, এইখানে দ্যামটা আমরা দিতে পারতাম, মানে এই কথাটা কিন্তু আমি বারবার বলতেছি, এখানে দ্যামটা আমরা দিতে পারতাম যদি এই যে এর আগের বাক্যটা, এই বাক্যটায় যদি পাকিস্তান সম্পর্কে উল্লেখ থাকতো, যদি এর আগের বাক্যটা পাকিস্তান আর্মি সম্পর্কে উল্লেখ থাকতো, তাহলে আমরা দ্যাম দিতে পারতাম। এখন এই দ্যাম দ্বারা কাকে বোঝাচ্ছে? দ্যাম দ্বারা কি বাঙালিকেও বোঝাতে পারে,
আর্মিকেও বোঝাতে পারে। মানে যদি আমরা এখানে দ্যাম ব্যবহার করি, ধরো প্রনাউন হিসেবে আমরা দ্যাম ব্যবহার করলাম, যদি আমরা এখানে দ্যাম দেই তাহলে কি পাকিস্তান আর্মিকেও বোঝাতে পারে বা আমার বাঙালিকেও বোঝাতে পারে। তাই এইখানে কি দ্যামটা কি আনক্লিয়ার, দ্যামটা কি আনক্লিয়ার। আর ক্লিয়ার করার জন্য যাকে বোঝাচ্ছে সেটা বসাই দিব, যাদেরকে বোঝাচ্ছে তাদেরকে বসাই দিব। তাহলে যেহেতু এই দ্যাম দ্বারা কাদেরকে বোঝাচ্ছে, পাকিস্তান আর্মিকে, আর আমি যখন পাকিস্তান আর্মি দিয়ে দিলাম তাহলে কি ক্লিয়ার হয়ে গেল, আনক্লিয়ার থাকলো না। বুঝছো কি সবাই? বুঝছো কি সবাই? বুঝছো কি সবাই? বুঝে থাকলে বলো। আচ্ছা, তারপর আসো, দে ফট উইথ কারেজ, মানে তারা কি করেছিল, সংগ্রাম করেছিল। দেখো এইখানে দেটা কিন্তু ক্লিয়ার, বলতে পারো দে কেন আনক্লিয়ার হলো না? কারণ দেখো আগের বাক্যে দেখো এই যে দে আছে, এই যে এই দে দ্বারা কাদেরকে বোঝাচ্ছে, এই যে উই বাঙালিকে বোঝাচ্ছে। কারণ এই যে আগের বাক্যে কি আছে দেখো তো, বাঙালি আছে, এই যে বাঙালি আছে, এখানে আমি কিন্তু দা বাঙালিজ দিছি। তাহলে এই যে এই দে দ্বারা ওই বাঙালিকে বোঝাচ্ছে, আবার এই দে দ্বারা কাদেরকে বোঝাচ্ছে, ওই বাঙালিকে বোঝাচ্ছে। যদি এই বাক্যে যদি আমি বাঙালি না দিতাম তখন এই দেটা কিন্তু আনক্লিয়ার হতো, ঠিক আছে? আবার এই দেটাও আনক্লিয়ার হতো। যেহেতু এই যে এই বাক্যে দা বাঙালিস আছে, তাই এইখানে দেটা আনক্লিয়ার না, এইখানে দেটা আনক্লিয়ার না। বুঝতে পারছো? দে ফট উইথ কারেজ ফর আ লং লাইন মান্থ, লং 9 মান্থ, অর্থাৎ তারা কি করেছে, দীর্ঘ 9 মাস কি করেছে, সাহসের সাথে যুদ্ধ করেছে। আফটার 9 মান্থ ব্লাডি ওয়ার এন্ড স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার্স, মানে 9 মাস কি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এবং আত্মত্যাগের মাধ্যমে। কাদের আত্মত্যাগের মাধ্যমে? ফ্রিডম ফাইটার্স, অর্থাৎ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমে। দ্য রেড সান অফ ইন্ডিপেন্ডেন্স, মানে কি রেড সান অফ ইন্ডিপেন্ডেন্স, মানে এখানে বলছে যে উদয়ী যে সন্তানেরা আছে যারা কি স্বাধীনতার জন্য করেছে, মানে যুদ্ধ করেছে, তাদের এই যে স্বাধীনতাটা রোজ ইন আওয়ার সয়েল, মানে উঠেছে কাদের মাধ্যমে? আমাদের মৃত্তিকায়, আমাদের ভূমিতে। অন দা 16 ডিসেম্বর 1971, অর্থাৎ 1971 সালে অবশেষে কি স্বাধীনতা অর্জন হয়েছে। নাও উই রিমেম্বার দেম উইথ আ গ্রেট এক্সপেক্ট, মানে আমরা তাদেরকে কি করব, স্মরণ করব। কিসের সাথে? একটা সম্মানের সাথে। এখন বলতে পারো কাদেরকে স্মরণ করবো? এই দেম দ্বারা কাদেরকে স্মরণ করব? এই দেম দ্বারা বোঝাতে তো পারে পাকিস্তান আর্মিদেরকেও বোঝাতে পারে, বা তোমার ফ্রিডম ফাইটারকেও বোঝাতে পারে, বা বাঙালিকেও বোঝাতে পারে। তাহলে কাদেরকে আমরা স্মরণ করব? তারা বোঝা যাচ্ছে এই দেমটা কি আনক্লিয়ার, এই দেমটা কি আনক্লিয়ার। ক্লিয়ার করার জন্য, স্পষ্ট করার জন্য এই দেম দ্বারা কাদেরকে বোঝাচ্ছে, অর্থাৎ আমরা কাদেরকে মনে রাখবো? ফ্রিডম ফাইটার্সদের মনে রাখবো। কাদেরকে মনে রাখবো? ফ্রিডম ফাইটার্সদের। তাই আমরা এই দেনের জায়গায় আমরা কি বসাবো বলতো? ফ্রিডম ফাইটার্স, ফ্রিডম ফাইটার্স, অর্থাৎ মুক্তিযোদ্ধাদের আমরা কি করব, মনে রাখবো। বুঝতে পারছো সবাই? এটা একটু বলো সবাই, এখন বুঝতে পারছো কিনা? আমি আবার বলতেছি, শোনো সবাই, আমি আবার বলতেছি, প্রনাউন অ্যাফারেন্স আনক্লিয়ার থাকবে, প্রত্যেকটা বাক্যে কি থাকবে? আনক্লিয়ার থাকবে। এখন কোন বাক্যে আনক্লিয়ার থাকবে? তুমি প্যাসেজটা যদি অর্থ সহকারে পড়ো তাহলে তুমি নিজেই বুঝতে পারবে। যেখানে আনক্লিয়ার থাকবে সেখানে যদি নাউন প্রয়োজন হয় তুমি নাউন দিয়ে ক্লিয়ার করবে, আর যদি প্রনাউন দিয়ে হয়, প্রনাউন দিয়ে করতে হয় তাহলে প্রনাউন দিয়ে করবে। যদি তুমি আবার শুরু থেকে যদি আমি বুঝাই, দেখো প্রথমে দেখো, দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ ইজ আ মেমোরেবল ইভেন্ট ইন আওয়ার ন্যাশনাল লাইফ, মানে স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ আমাদের জীবনের একটা স্মরণীয় ঘটনা। she achieved her independence through sacrifice and bloodshed, মানে সে অর্জন করেছে। মূলত এই শি দ্বারা কাকে বোঝাতে পারে? এই শি দ্বারা এখানে কাউকে বোঝাচ্ছে না, কারণ এই যে এই বাক্যের নাউন অনুযায়ী এই বাক্যে প্রনাউন বসবে। এখন মনে করো আমি তোমাদেরকে একটু সিম্পল ভাবে বলি, মনে করো রাকিব নামে একটা ছেলে আছে, আমি বললাম রাকিব ইজ আ স্টুডেন্ট, রাকিব ইজ আ স্টুডেন্ট, আমি বললাম। পরের বাক্যে আমি কি দিলাম? হি দিলাম, হি ইজ আ
ব্যাড বয়, আমি দিয়ে দিলাম কি হি ইজ আ ব্যাড বয়, সে একটা খারাপ বালক। এখন মনে করো এই যে এখন কিন্তু বাক্যটা ঠিক আছে, কারণ এই হি দ্বারা রাকিবকে বোঝাচ্ছে। বাট যদি আমি এই জায়গায় রাকিব না দিয়ে বলতাম যে রাকিব ফিঙ্গার্স, যদি আমি বলতাম রাকিব, এইখানে যদি আমি কি বলতাম রাকিব না দিয়ে যদি আমি অন্য একটা দিতাম যে ধরো রাকিব রাকিবস ফিঙ্গার, বা আমি বলতে পারি ধরো আমি ফিঙ্গারই দিয়ে দিলাম, ফিঙ্গার মানে রাকিব ফিঙ্গার্স ইজ আ স্টুডেন্ট, কিন্তু তখন এইখানে কিন্তু বাক্যটাই হতো না। বাট আমি যদি এইখানে আরেকটা যদি রাকিবকে না বুঝিয়ে অন্য একটা বাক্য দিয়ে দেই, মনে করো রাকিব মাই ফ্রেন্ডস, এরকম ভাবে আমি দিতে পারি, এখানে দিয়ে দিতে পারি কি দেখো মাই ফ্রেন্ডস, মাই ফ্রেন্ডস, মাই ফ্রেন্ডস, একটু ক্লিয়ার করতে দাঁড়াও, মাই ফ্রেন্ডস, মাই ফ্রেন্ড রাকিব এন্ড মি এন্ড আই, মনে করো এন্ড আই, এখানে আমি ইজের জায়গায় কি দিয়ে দিলাম এম দিয়ে দিলাম, এম আই স্টুডেন্ট। দেখো মাই ফ্রেন্ড রাকিব এন্ড আই এম আই স্টুডেন্ট। এখন এই যে হি দ্বারা, এই হি দ্বারা মনে করো এখানে আই না দিয়ে আমি এখানে কি দিলাম, মনে করো এখানে আই দিলাম না, আই না দিয়ে আমি এখানে দিলাম রাকিবের পরিবর্তে আরেকটা দিলাম, যে মনে করো রাসেল, রাসেল আর, এখানে কি দিলাম রাসেল আর, মাই ফ্রেন্ড রাকিব এন্ড রাসেল আর আই স্টুডেন্ট। এখন এই যে এখানে যে আমি হিটা দিলাম, একটু খেয়াল করো, এখানে যে আমি হিটা দিলাম, এই হিটা কাকে বোঝাচ্ছে, রাকিবকে বোঝাচ্ছে নাকি রাসেলকে বোঝাচ্ছে, রাকিবকে বোঝাচ্ছে নাকি রাসেলকে বোঝাচ্ছে? কিন্তু এখানে কিন্তু মানে এই যে হিটা যখন আমি এখানে থাকবে, এই হিটা তখন কি হয়ে যাবে আনক্লিয়ার হয়ে যাবে, হিটা তখন কি হয়ে যাবে আনক্লিয়ার হয়ে যাবে। হয় এখানে কি দিতে হবে রাকিব দিতে হবে, না হয় এখানে কি দিতে হবে রাসেল দিতে হবে, হয় রাকিব দিতে হবে না হয় কি দিতে হবে রাসেল দিতে হবে, কারণ তোমাকে হি দ্বারা কি আনক্লিয়ার বোঝাচ্ছে এটাই। স্যার এক্সামের আনসার কিভাবে করবে একটু বলতেন, এটা কিন্তু আমি বলছিলাম, আবার বলতেছি শোনো একটু সবাই, আমি এটা কিন্তু বলছি তোমাদেরকে, এটা কিন্তু সবাইকে বলছি, আবার আমি তোমাদেরকে বলতেছি, দাঁড়াও একটু খেয়াল করো এক্সামের আনসার কিভাবে করবা। মানে পুরা যে প্যাসেজটা তোমাদের থাকবে, এই যে পুরা প্যাসেজটা থাকবে না, পুরা প্যাসেজটা থাকবে না, তোমরা প্যাসেজটা এই যে এইখান থেকে শুরু করবা, এই পর্যন্ত লিখবা, এই পর্যন্ত লিখবা। এখন যে প্রনাউনটা ভুল আছে, মনে করো এখানে সি আছে, সি প্রনাউনটা কিন্তু ভুল, এই সি এর জায়গায় কি হতো বাংলাদেশ হতো, বাংলাদেশ লিখে বাংলাদেশ অ্যাসিড হার ইন্ডিপেন্ডেন্স এই কোনো লিখে বাংলাদেশের নিচে আন্ডারলাইন করবে, অর্থাৎ তোমাকে পুরো প্যাসেজটা লিখতে হবে। আর যে জায়গায় ভুল থাকবে ওই ভুলের জায়গায় সঠিকটা লিখে তুমি কি করবা আন্ডারলাইন করবা। বুঝতে পারছো? এখন বুঝতে পারছো কিনা? তারপরে আসো, তারপরেরটা আমরা সলভ করব। এখন আমরা বরিশাল বোর্ড 2019-এর প্রশ্নটা সমাধান করব। বরিশাল বোর্ড আচ্ছা সবার ক্লিয়ার? আচ্ছা এটা দেখো তো তোমরা একটু, খুব ছোট একটা প্যাসেজ, খুব ছোট একটা প্যাসেজ দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, মানে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। ইট ইজ অনেস্টি, ইট ইজ অনেস্টি ইয়া হয় সততা, হুইচ ব্রিংস হ্যাপিনেস ইন লাইফ, যা মানুষের জীবনে কি আনে সুখ আনে। উইদাউট ইট, উইদাউট ইট, এখন দেখো ইটটা দেখো, ইটটা দ্বারা কাকে বোঝাচ্ছে, ইটটা দ্বারা কাকে বোঝাচ্ছে, এই লাইফকে বোঝাচ্ছে মানে জীবনকে বোঝাচ্ছে নাকি অনেস্টিকে বোঝাচ্ছে, আমরা কিন্তু আনক্লিয়ার। তো খেয়াল করো
এই ইট দ্বারা কি লাইফকে বোঝাতে পারে বা অনেস্টিকেও বোঝাতে পারে। মানে যদি আমি এখানে ইট ব্যবহার করি, মানে যদি এই সেন্টেন্সে আমি ইট ব্যবহার করি, তাহলে কি অনেস্টিকেও বোঝাতে পারে, লাইফকেও বোঝাতে পারে। বাট যাকে বোঝাচ্ছে সেটা কিন্তু আমাদের আইডেন্টিফাই করে দিতে হবে। আমি আবারও বলতেছি, দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, মানে কি সততাই সর্ব উৎকৃষ্ট পন্থা। ইট ইজ অনেস্টি হুইচ ব্রিংস হ্যাপিনেস ইন লাইফ, মানে এটি হলো কি সততা যেটি কি করে মানুষের জীবনে সুখ আনে। তাহলে দেখো এই বাক্যে কি আছে, ইট নান ক্যান ড্রিম অফ আ গ্রেট লাইফ। মানে দেখো এই যে ইটটা আছে, এই বাক্যে যে ইটটা আছে, এই ইটটা দ্বারা আমি যদি এইখানে ইটি ব্যবহার করি, তাহলে কি এই লাইফকেও বোঝাতে পারে, আবার এই অনেস্টিটাকেও বোঝাতে পারে, মানে দুটাকেই বোঝাচ্ছে। আর এই দুটাকে যখন বোঝাচ্ছে তখন সেটাকে বলা হয় অ্যাম্বিগিউটি বা আনক্লিয়ার প্রনাউন অ্যাফারেন্সিং। ঠিক আছে, মানে অস্পষ্ট প্রনাউন, অস্পষ্ট কি প্রনাউন। আর এটাকে তোমাকে ক্লিয়ার প্রনাউন দিতে হবে, অর্থাৎ স্পষ্ট একটা প্রনাউন দিতে হবে। তাহলে ইট দ্বারা কাকে বোঝাচ্ছে, যেটাকে বোঝাচ্ছে সেটাই তুমি বসাই দাও। তাহলে বলো তো ইট দ্বারা কাকে বোঝাচ্ছে, যেটাকে বসাচ্ছে, সবাই একটু আনসার করো দেখি। আন্ডারলাইন না দিলে কি ভুল হবে? এটা 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 এই আন্ডারলাইন করতে হবে, করতে হবে। তুমি যে কি করতেছো এটা যদি তুমি ক্লিয়ারই না করো তাহলে তো ভুল হবে, তাহলে তো ভুল হওয়ার সম্ভাবনা বেশি। দেখি তোমরা কি আনসার করলা। কে কে আনসার করছে দেখি। রাঙ্গা অনেস্টি হবে, হৃদয়ের অনেস্টি, মাঝারুল অনেস্টি, আসিফ মাহমুদ অনেস্টি। এই আসিফ মাহমুদকে, এই যে আমাদের উপদেষ্টা, হাই হাই উপদেষ্টা আমাদের ক্লাস করতেছে, আমি তো। মরিয়ম অনেস্টি, নুসরাত লামি অনেস্টি, নাজমুল অনেস্টি, আচ্ছা, সাদিয়া অনেস্টি, মিথিলা অনেস্টি, আচ্ছা হ্যাঁ, এই যে সবাই তো পারতেই আছো, সবাই তো পারতেই আছো। তাহলে এই ইট দ্বারা যখন আমি এখানে অনেস্টি দিয়ে দিব, অনেস্টি দিয়ে দিব, তখন কিন্তু এই যে, তখন কিন্তু দেখো এই মানে অনেস্টি, এই অনেস্টিকে বোঝাচ্ছে, তখন কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কি উইদাউট অনেস্টি, মানে অনেস্টি ছাড়া, মানে উইদাউট অনেস্টি মানে সততা ছাড়া, নন ক্যান মানে কেউ পারে না, ড্রিম অফ আ গ্রেট লাইফ, কেউ জীবনে কি মহান জীবন মানে আশা করতে পারে না, বা ভালো জীবনের কি করতে পারে না, স্বপ্ন দেখতে পারে না। These who are great in their lifetime were honest, মানে these মানে তারা, who were মানে যারা, মানে এই যে তারাই কি, যারা গ্রেট ইন দেয়ার লাইফ টাইম মানে তাদের জীবনে কি, মানে তাদের সারা জীবন ব্যাপী গ্রেট মহান হয়ে থাকতে চায়, ওয়ার অনেস্ট তারাই কি সৎ। তাহলে দেখো একটু খেয়াল করো, এই যে দিস, এই দিসটা এখানে কি আসলেই ঠিক আছে, দিসটা কি আসলেই ঠিক আছে। এখন দিস দ্বারা কাদেরকে বোঝাচ্ছে একটু খেয়াল করো, দিস দ্বারা কিন্তু এই যে দেখো এই মানুষদেরকে বোঝাচ্ছে। দেখো নান ক্যান ড্রিম অফ আ গ্রেট লাইফ, মানে সকল মানুষকে বোঝাচ্ছে। বাট এইখানে দিসটা কিন্তু ঠিক না, দিসটা কেন ঠিক না একটু খেয়াল করো। দেখো এই বাক্যটা কিন্তু কি, বাক্যটা কিন্তু পাস্ট টেন্সে। এখানে কিন্তু একটা তোমাদেরকে আমি আগেই শিখাইছিলাম যে দেখো একটু খেয়াল করো, একটা হলো কি দিস, একটা হলো কি দিস, আরেকটা হলো কি দ্যাট, আরেকটা হলো কি দ্যাট, আরেকটা হলো কি দিস, আর আরেকটা হলো কি বলতো দোজ। এই চারটা হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বা ডেমনস্ট্রেটিভ প্রনাউন। এই যে এই প্রথম দুটা, এই প্রথম দুটা, এই প্রথম দুটা কোথায় বসবে, যদি প্রেজেন্ট টেন্স থাকে। কি থাকে বলতো, প্রেজেন্ট টেন্স থাকে। যদি প্রেজেন্ট টেন্স থাকে একটু মাথায় রাখো, যদি কি থাকে প্রেজেন্ট টেন্স থাকে। আর এই দুটা, এই যে এই দুটা মানে পরের দুটা, পরের দুটা, এই যে এই দুটা মানে দ্যাট এবং দোজ, এই দুটা কোথায় বসবে, পাস্ট টেন্সে বসবে। কোথায় বসবে বলতো, পাস্ট টেন্সে বসবে। এখন তারপর আসি, এই যে দিস এবং দ্যাট, দিস এবং দ্যাট এই দুটা কোথায় বসবে, যদি কি হয় সিঙ্গুলার হয়, যদি সিঙ্গুলার বোঝায়, যদি কি বোঝায়
সিঙ্গুলার বোঝায়, যদি কি বোঝায়, সিঙ্গুলার বোঝায়। আর তারপরে খেয়াল করো, তারপরে দেখো, তারপরে যদি এই যে দিস এবং দোজ এই দুটা কোথায় বসবে, দিস এবং দোজ বসবে যদি প্লোরাল বোঝায়, যদি কি বোঝায়, প্লোরাল বোঝায়। বুঝতে পারছো আমার কথাটা? আমি আবার বলতেছি, শোনো, দিস এবং দ্যাট, দিস এবং দ্যাট কোথায়, দিস সরি আবার বলতেছি, দিস এবং দ্যাট কোথায় হবে, যদি কি বোঝায়, সিঙ্গুলার বোঝায়। আর দিস এবং দোজ কোথায় বসবে, প্লোরাল বোঝায়। দিস এই দুটা কোথায় বসবে, এই সারিটা কোথায় বসবে, প্রেজেন্ট টেন্সে। আর দ্যাট এবং দোজ বসবে কোথায়, পাস্ট টেন্সে। বুঝতে পারছো? তাহলে একটু এখানে খেয়াল করো, দেখো তো ওয়ার, এখানে ওয়ারটা কি, ওয়ারটা কি পাস্ট টেন্স, এখানে কি আছে বলো তো, পাস্ট টেন্স। এটা কি টেন্স, পাস্ট টেন্স। তারপরে খেয়াল করো ওয়ারটা কি, প্লোরাল, এখানে কি প্লোরাল, প্লোরাল। তাহলে কি দিস দেয়ার ঠিক হয়েছে, দিস দেয়ার ঠিক হয়েছে, দিস কিন্তু হবে না। তাহলে এখানে আমাদের আনসার কি আসতেছে, দোজ আসবে। তাহলে আমরা এখানে কি লিখবো, দোজ লিখবো। এখানে আমাদের আনসার কি আসবে, দোজ আসবে। বুঝতে পারছো কিনা সবাই, বুঝতে পারছো কিনা সবাই? দেখি আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আচ্ছা তারপরে আসো, এখন শেষ। দিস পিপল মানে দোজ পিপল হু ওয়ার আ গ্রেট ইন দেয়ার লাইফ টাইম, মানে যারা তাদের জীবনে কি ছিল, মানে মহান ছিল, তাদের জীবন ব্যাপী যারা মহান ছিল। ওয়ার অনেস্ট মানে তারাই কি সৎ ছিল, অর্থাৎ যারা আমাদের আগে, যারা তাদের জীবন ব্যাপী মহান ছিল, মানে যারা মহান ছিল তারা সবাই সৎ ছিল, সৎ ছিল বলেই কি সবাই মহান ছিল। তারপরে দেখো, দে ওয়ার্ক, দে ওয়ার্ক উইথ সিনসিয়ারিটি, লিভ আর্নেস্টলি এন্ড ডাইড উইথ অনার। তাহলে একটু খেয়াল করো, দে ওয়ার্ক তারা কি করে, কাজ করে, উইথ সিনসিয়ারলি, সিনসিয়ারিটি মানে তারা আন্তরিকতার সাথে কাজ করে, এবং লিভ ইয়ারনেস্টলি মানে খুব আগ্রহের সাথে কি করে, বসবাস করে, এন্ড ডাইড উইথ অনার এবং সম্মানের সহিত কি করে, সম্মানের সহিত মারা যায়। তাহলে একটু খেয়াল করো তো, এই দে দ্বারা কাদেরকে বোঝাচ্ছে, এই দে দ্বারা কাদেরকে বোঝাচ্ছে, এই দে দ্বারা কাদেরকে বোঝাচ্ছে বলতো, দে দ্বারা ওই গ্রেট ম্যানদেরকে বোঝাচ্ছে, ওই গ্রেট ম্যানদেরকে বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে দে এর জায়গায় কি দিয়ে দিব, দা গ্রেট ম্যান, দা গ্রেট ম্যান। ঠিক আছে, আমরা এখানে কি দিয়ে দিব, গ্রেট ম্যান। আমি আবার লিখে দিচ্ছি, এখানে আমি কি দিয়ে দিব বলতো, এখানে আমি দিব দা গ্রেট ম্যান। ঠিক আছে, অবশ্যই প্লুরাল হবে, দা গ্রেট ম্যান। আনসার কি হবে, দা গ্রেট ম্যান, এমিয়ান হবে। অর্থাৎ দা গ্রেট ম্যান ওয়ার্ক উইথ সিনসিয়ারিটি, লিভ ইয়ারনেস্টলি এন্ড ডাইড উইথ অনার। অর্থাৎ তারা কি কাজ করতো, অর্থাৎ আন্তরিকতার সাথে কাজ করতো, এবং কি খুব আগ্রহের সাথে বসবাস করতো, এবং তারা জীবন মারা যেত, সম্মানের সাথে মারা যেত। তারপরে আসো, শুধু ম্যান দিলে হবে না, গেট ম্যান দিতে হবে, এমিয়ান দিতে হবে। গেট ম্যান বলতে একজনকে বোঝাচ্ছে। তারপরে দেখো, হিজ কন্ট্রিবিউশন টু দিস ওয়ার্ল্ড আর আনফরগেটেবল, মানে তার কন্ট্রিবিউশন মানে তাদের অবদান, মানে তার অবদান এই পৃথিবীতে কি, আনফরগেটেবল মানে কি যা ভোলা যাবে না, মানে স্মরণ করে রাখতে হবে। তাহলে এখানে হিজ দ্বারা কাকে বোঝাচ্ছে বলতো, এই হিজটা কি এখানে ক্লিয়ার? এইখানে সাবজেক্ট হলো দা গ্রেট ম্যান, মানে ওই সকল মহান মানুষ, আর ওই সকল মহান মানুষদের অবদান, ওই সকল মহান মানুষদের অবদান যা ভোলা যাবে না, ওই সকল মহান মানুষদের কি অবদান ভোলা যাবে না। তাহলে হিজ দ্বারা তো একজনকে বোঝাচ্ছে, হিজ এখানে হবে, এখানে হিজ হবে না। এইখানে কি কন্ট্রিবিউশনটা কাদেরকে উল্লেখ করতেছে, এই যে গ্রেট ম্যানদেরকে উল্লেখ করতেছে, এই গ্রেট ম্যানদেরকে। অর্থাৎ এই কন্ট্রিবিউশনটা কাদেরকে বোঝাচ্ছে, গ্রেট ম্যানদেরকে বোঝাচ্ছে। তাহলে গ্রেট ম্যান যেহেতু এটা কি বলতো, প্লুরাল, তাহলে এর পসেসিভ কি হবে, দিয়ার হবে। এখানে কি দিতে হবে, দিয়ার দিতে হবে, এখানে কি দিতে হবে, দিয়ার দিতে হবে। হ্যাঁ, মরিয়ম দিয়ার, নুসরাত দিয়ার, মরিয়ম ইসলাম দে আছে তাই দিয়ার হবে, দে আছে তাই দিয়ার হবে। তারপরে আসো, সো ইফ ইউ ওয়ান্ট দেমসেলফ টু বি ইন দেয়ার লিগ, বি অনেস্ট। তাহলে একটু এখানে খেয়াল করো,
এই বাক্যটা খেয়াল করো, ইফ ইউ ওয়ান্ট দেমসেলফ, মানে দেখো এখানে কি একটা রিফ্লেক্সিভ প্রনাউন, রিফ্লেক্সিভ প্রনাউন, এটা কি একটা রিফ্লেক্সিভ প্রনাউন। এইখানে সাবজেক্ট আছে কি ইউ, তাহলে ইউ এর রিফ্লেক্সিভ প্রনাউন কি বলতো? ইউ এর রিফ্লেক্সিভ প্রনাউন কি? ইউ এর রিফ্লেক্সিভ প্রনাউন কি বলো? সবাই আনসার দাও। ইউ এর রিফ্লেক্সিভ প্রনাউন কি হবে? ইউ এর রিফ্লেক্সিভ প্রনাউন কি হবে? আনসার দাও সবাই সবাই, এটা হলেই তো শেষ হয়ে যাবে। ইউ এর রিফ্লেক্সিভ প্রনাউন কি? দেমসেলফ, মানে সেলফ যুক্ত, সেলফ এবং সেলফ যুক্ত, ঠিক আছে? সেলফ এবং সেলফ যুক্ত সবগুলাকে কি বলা হয়? রিফ্লেক্সিভ প্রনাউন, ঠিক আছে? রিফ্লেক্সিভ প্রনাউন, সবগুলাকে কি বলা হয়? রিফ্লেক্সিভ প্রনাউন। তাহলে ইউ এর রিফ্লেক্সিভ প্রনাউন কি? ইউ এর রিফ্লেক্সিভ প্রনাউন হবে কি? ইউর সেলফ। তাহলে এখানে আনসার কি হবে? ইউর সেলফ হবে, ঠিক আছে? ইউর সেলফ হবে, মানে সো তাই ইফ ইউ ওয়ান্ট ইউর সেলফ, তুমি নিজেকে যদি নিজে চাও, টু বি ইন দেয়ার লিগ, মানে তাদের মতো হতে চাও, বি অনেস্ট, তাহলে কি সৎ হও। এইখানে কিন্তু দেমসেলফ দ্বারা তাদেরকে বোঝানো হয়নি, এইখানে কি হবে? অবশ্যই ইউর সেলফ হবে। এখানে কি হবে আনসার? ইউর সেলফ। আর অবশ্যই যখন তোমরা ইউর সেলফ লিখবা, ইউর এবং সেলফ এক জায়গায় করে লিখবা, মানে এরকম ভাবে লিখতে পারবা না। আমি আবার লিখে দিচ্ছি, দেখো একটু খেয়াল করো, ইউর সেলফ এরকম ভাবে লিখতে পারবা না, এটা কিন্তু ভুল, এটা কিন্তু ভুল হবে। তোমাকে লিখতে হবে কি এরকম ভাবে, ইউর সেলফ, মানে মাঝে স্পেস দেওয়া যাবে না। এই যে মাঝে যে স্পেস, এই স্পেস দেওয়া যাবে না, মাঝে কি করা যাবে না? স্পেস দেওয়া যাবে না। দেখি কে কি আনসার করেছিল। লামিয়া, মরিয়ম, রাকিব, নাজমুল, মিথিলা, মারিয়া জান্নাত, নিলয়, মাজহারুল, কানিস, ফাতেমা, সাবা। হ্যাঁ, তোমাদের সবার আনসার হয়েছে, সবার আনসার হয়েছে। তারপরে আসো, তারপরেরটাই আসো, চট্টগ্রাম বুট, চট্টগ্রাম বুট, চট্টগ্রাম বুট, চট্টগ্রাম বুট। দেখো খেয়াল করো, এগুলা তো বলছি, আর কি বলার দরকার আছে? আমি মনে করি বলার দরকার নেই। সো আমরা প্যাসেজটা একদম ভালো করে পড়ি, তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো। সাইফ, মাজহারুল, হ্যাঁ সবারটা হয়েছে। এখন খেয়াল করো, ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ, মানে তুমি কি জানো গাছের গুরুত্ব সম্পর্কে? তুমি কি জানো? তারপরে কি বলছে? দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, মানে তারা আমাদের কি প্রকৃত বন্ধু, আমাদের ঘনিষ্ঠ বন্ধু। মানে দেখো এখন আমি তোমাদেরকে বলি, আচ্ছা বলো তো এই ডেটা এখানে ক্লিয়ার না আনক্লিয়ার? এই ডেটা এখানে ক্লিয়ার নাকি আনক্লিয়ার? ক্লিয়ার নাকি আনক্লিয়ার? সবাই একটু বলো তো, আনসার দাও তো, ক্লিয়ার নাকি আনক্লিয়ার? সবাই আনসার দাও তো। এখানে বলছে কি, ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ, মানে কি তুমি কি গাছের গুরুত্ব সম্পর্কে জানো? দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, মানে তারা আমাদের কি প্রকৃত বন্ধু, তারা আমাদের ঘনিষ্ঠ বন্ধু। এই দেটা ক্লিয়ার নাকি আনক্লিয়ার? বুঝতে হবে, প্রত্যেকটা বাক্য ভালো করে বুঝতে হবে। আমি একটা সলভ করাই দিব, বাট এমন ভাবে তোমাদেরকে বুঝাবো, মানে যা তোমাদেরকে বুঝতে হবে। এক কথায় মানে প্রত্যেকটা লাইনে যে প্রনাউন এবং নাউন গুলো আছে, কেন ভুল হলো কেন হলো না এটা বুঝতে হবে। মানে একদম সহজ কথা। মানে আমি যদি তোমাকে বলি যে আমি যেটা সঠিক আছে, মনে করো এখানে যেটা যেটা ভুল আছে, এই ভুলগুলো আমি যদি তোমাদেরকে আমি শুধু দেখাই দেই যে এটাই শুধু ভুল, এটা তো আমি বইয়ের গাইড বইয়ের আনসার দেখে এসে তোমাকে আমি বুঝাই দিতে পারবো। বাট আরেকটা বাক্যে সঠিক আছে, কেন সঠিক হলো, প্রত্যেকটা বাক্য আমি তোমাদেরকে বুঝাই দিতে হবে, যাতে তোমরা সহজে পরীক্ষার হলে বুঝতে পারো এবং পরীক্ষার হলে ভালো আনসার করতে পারো। তোমরা প্র্যাকটিস করতে ভালোভাবে কি করতে পারো, প্র্যাকটিস করতে পারো, বুঝতে পারো। তাহলে একটু খেয়াল কর দেখি তোমরা কি বলছো, কে কি বলছো। মারিয়া জান্নাত ক্লিয়ার,
আসিফ মাহমুদ ট্রিজ আনক্লিয়ার এই দেখো অনেকের কনফিউশন লাগে গেছে। দেখো, ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ? তোমরা কি গাছের গুরুত্ব জানো? দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, তারা আমাদের প্রকৃত বন্ধু। এই দে দ্বারা কাকে বোঝাচ্ছে? দে দ্বারা অবশ্যই যে এই ট্রিজকে বোঝাচ্ছে। তাহলে দেখো এইখানে দেটা দিছি, দেটা ভুল না সঠিক এটা আসি, ক্লিয়ার না আনক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। এটা একটা কি ক্লিয়ার। কেন ক্লিয়ার আমরা একটু দেখি। এইখানে ইউ, দেখো ইউ আছে, তোমাকে জিজ্ঞাসা করছে ইউ। যদি এখানে প্রনাউন যদি আমি দিতাম তাহলে দেখো এইখানে কিন্তু নাউন নেই, এক কথা এখানে কিন্তু নাউন নেই, বাট প্রনাউন আছে ইউ। যদি এই দে দ্বারা এখানে কি দুটাকে বোঝানোর উপায় আছে? দেখো ইউ কে বোঝানোর উপায় আছে, এখানে তো দুইটা, একটা আছে, একটা নাউন আছে, এইখানে কিন্তু নাউন একটা নাউন। তাহলে অবশ্যই এইখানে যে প্রনাউনটা হবে এই নাউনের উপর ভিত্তি করেই হবে। ইউ তো নাউন না, ইউ তো কি প্রনাউন। ইউ কি বলতো? ইউ হলো প্রনাউন। তো অবশ্যই এই যে প্রনাউনটা হবে, এই প্রনাউনটা কি এই বাক্যের, এই যে পুরো বাক্য আছে এই বাক্যের যে নাউন আছে ওই নাউনের উপর ভিত্তি করে হবে। ওই নাউনের উপর কি হবে? ভিত্তি করে হবে। আমার কথাটা বুঝতে পারতেছে কিনা? তাহলে এই বাক্যে একটাই নাউন, তাহলে এই নাউনের উপর ভিত্তি করে দে, নাউনটা যেহেতু প্লোরাল, এখানে নাউনটা কি বলতো? প্লোরাল। আর প্লোরাল নাউন হলে অবশ্যই কি হবে? প্রনাউন হিসাবে কি হবে? প্রনাউন হিসাবে দে হবে। প্রনাউন হিসাবে কি হবে? দে হবে। প্রনাউন হিসাবে কি দিব আমরা? দে দিব। তাহলে তো ভুল নেই, তাহলে অবশ্যই ক্লিয়ার আছে, অর্থাৎ আনক্লিয়ার না। বুঝতে পারছো? এখন বুঝতে পারছো কিনা? এখন আসো। তাহলে দেখো, ডু ইউ নো ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ? দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। আওয়ার এক্সিস্টেন্স মানে আমাদের অস্তিত্ব অন আর্থ পৃথিবীতে উইল বি স্টেক উইদাউট ইট, মানে এটি ছাড়া কি হবে না, মানে আমাদের অস্তিত্ব টিকে থাকবে না। তাহলে দেখো এই যে ইট, এই যে ইটটা, এই ইট দ্বারা আমাদের অস্তিত্বকে বোঝাতে পারে। মানে দেখো এই ইট দ্বারা এই যে দে, মানে এই যে দেটা আছে এটাকেও বোঝাতে পারে, আর বেস্ট ফ্রেন্ডস এটাকেও বোঝাতে পারে, আওয়ার এক্সিস্টেন্স মানে আমাদের অস্তিত্বকেও বোঝাতে পারে। অর্থাৎ এইখানে একটা কনফিউজিং হয়ে গেছে, অ্যাম্বিগিউটি হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ এখানে বোঝাচ্ছে কি আমাদের অস্তিত্ব এই পৃথিবীতে স্টেক উইদাউট ইট, মানে এটি ছাড়া কি হবে না, মানে স্টেক হবে না, টিকে থাকবে না। কি ছাড়া টিকে থাকবে না? ওই গাছ ছাড়া টিকে থাকবে না, মানে এই যে বেস্ট ফ্রেন্ডস মানে এই গাছ ছাড়া টিকে থাকবে না, মানে ট্রিজ ছাড়া টিকে থাকবে না। তাহলে এইখানে ইট দিলে হবে না, ইটটা ভুল। ইটটা ভুল। ইটটা কেন ভুল? দেখো দুভাবে আমি ভুল বলতে পারি। দেখো ইট যেহেতু গাছ ছাড়া টিকে থাকবে না, গাছটা কি এখানে ট্রিস, ট্রিস প্লোরাল। ট্রিসটা কি এখানে প্লোরাল। ট্রিসটা কি বলতো? প্লোরাল। যেহেতু ট্রিস প্লোরাল, আর প্লোরালে সবসময় কি হবে? প্লোরালে সবসময় কি হয়? প্লোরালে সবসময় আমাদের যেটা হবে দ্যাম অথবা দিয়ার হবে। কি হবে? দ্যাম অথবা কি হবে? দ্যাম অথবা দিয়ার হবে। দ্যাম অথবা কি হবে? দিয়ার হবে। তাহলে কি হবে? দ্যাম অথবা দিয়ার হবে না? তাহলে এইখানে কি আছে? ইট। তাহলে অবশ্যই যেহেতু ট্রিজকে বোঝাচ্ছে, গাছকে বোঝাচ্ছে, সেহেতু এখানে কি দ্যাম অথবা দিয়ার দিলে হতো। সরি, দ্যাম অথবা দিয়ার যে কোনো একটা হবে। যেহেতু এখানে কি প্রেপোজিশন অবজেক্ট হিসেবে কি প্রনাউন ই বসে, তোমার অবজেক্টিভ ফর্ম বসে, তাহলে আমি এখানে যদি দ্যাম হতো, দ্যাম হতো তাহলে হতো, দ্যাম দিলেও হইতো। মানে কি আওয়ার এক্সিস্টেন্স অন আর্থ উইল বি এট স্টেক কি উইদাউট দ্যাম, মানে তাদের ছাড়া। মানে কি এইখানে কিন্তু অবশ্যই উল্লেখ আছে আওয়ার বেস্ট ফ্রেন্ড, এটা কিন্তু উল্লেখ আছে, তাহলে কি দ্যাম দিলে হতো। আর যদি এখানে আমি কি দিয়ে দিই? ট্রিজ দিয়ে দেই তাও হবে। আমি যদি ট্রিজ দিয়ে দেই তাও হবে, অর্থাৎ এখানে যদি আমি ট্রিজ দেই তাও হবে। কি হয়েছে? হায় হায়, কিছু কিছু জন আছে এখানে নিজেরা ট্রাই করে না, ম্যাক্সিমাম যে আনসার তাই দেখে দেখে আনসার করে। পোলাপান এখানে ঝগড়া করা যাবে না। কে কিভাবে আনসার করতেছে, ভুল করুক সঠিক করুক, দেখে করুক যেভাবে করুক, করতে দাও, শিখতে দাও, বাট বুঝে বুঝে চেষ্টা করো। ঠিক আছে?
না বুঝলে আমি যা বলতেছি এটা বুঝার ট্রাই করো, আমি যেটা বলতেছি এটা বুঝার ট্রাই করো, ঠিক আছে? এখানে তাহলে আমাদের আনসার কি হতে পারে, দ্যাম দিব না ট্রিজ দিব, দেখুন একটা হবে। উই ইনহেল অক্সিজেন, মানে কি আমরা অক্সিজেন গ্রহণ করি। হুইচ যা ট্রিজ প্রডিউস, যা কি করে গাছ মানে উৎপাদন করে, গাছ ছাড়ে। এগেইন আবার উই উই এক্সেল কার্বন ডাই অক্সাইড, আমরা কার্বন ডাই অক্সাইড কি করি, ছেড়ে দেই। হুইচ ইট অ্যাবজর্ব, যা কি করে এটি গ্রহণ করে। এই যে ইটটা খেয়াল করো, এইখানে খেয়াল করো প্রথম এই বাক্যটা, উই ইনহেল অক্সিজেন, মানে আমরা অক্সিজেন গ্রহণ করি। হুইচ ট্রিজ প্রডিউস, যা গাছ কি করে উৎপাদন করে বা গাছ ছাড়ে, অক্সিজেনটা আমাদের দেয়। এগেইন উই এক্সেল কার্বন ডাই অক্সাইড, আমরা কার্বন ডাই অক্সাইড কি করি, ছেড়ে দেই। হুইচ যা ইট অ্যাবজর্ব, যা কি গ্রহণ করে, ইট ইহা গ্রহণ করে। তাহলে ইট দ্বারা কাকে বোঝাচ্ছে, ইট দ্বারা কাকে বোঝাচ্ছে? দেখো আমি যদি এই বাক্যে ইট দেই, এই ইট দ্বারা অনেক ভুল হতে পারে। কেমন হতে পারে? এই ইট দ্বারা কাকে বোঝাচ্ছে? অবশ্যই গাছকে বোঝাচ্ছে। তাহলে অর্থাৎ এই ইট দিলে এখানে হবে না, অবশ্যই এই বাক্যটা দেখো, উই ইনহেল অক্সিজেন হুইচ ট্রিজ প্রডিউস, তাহলে এইখানে ট্রিজ প্রডিউস দিচ্ছে, বাট এইখানে কি ইট অ্যাবজর্ব দিচ্ছে। তাহলে আমি এই ইটের জায়গায় যদি আমি ট্রিজ দিয়ে দিই তাহলেই তো হয়ে যাবে। ইটের জায়গায় যদি আমি কি দেই বলতো, ইটের জায়গায় যদি আমি কি দেই, ইটের জায়গায় আমি যদি ট্রিজ দেই তাহলে হয়ে যাবে। কারণ একটু খেয়াল করো, মানে আমরা অক্সিজেন গ্রহণ করি যা গাছ দেয়, গাছ আমাদের দিচ্ছে। এবং এগেইন আবার উই এক্সেল কি কার্বন ডাই অক্সাইড, আমরা কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি যা গাছ কি করতেছে, গ্রহণ করতেছে। তাহলে এই যে ইটের জায়গায় আমি কি দিয়ে দিব, ট্রিজ দিয়ে দিব। ইটের জায়গায় কি দিয়ে দিব, ট্রিজ দিয়ে দিব। এখন দে দিলে যদি আমি এখানে দে দেই, দে দিলে একটা ভুল হওয়ার সম্ভাবনা আছে। কারণ দে দিলে ভুল হওয়ার সম্ভাবনা এরকম, দেখো কিভাবে দে দ্বারা তাদেরকে বোঝায়, তাদেরকে, তাদেরকে কারা, তারা কারা। অবশ্য ভুল হবে না, বাট ট্রিজ দেওয়াটাই সব থেকে বেটার হবে, মানে একদম ক্লিয়ার হয়ে যাবে। কারণ এখানে যদি আমি শুধু দে দেই, দে দিলে এখানে বোঝাবে গাছ, গাছদেরকেও বোঝাবে, ঠিক আছে? যদি আমি এখানে দে দেই গাছকেও বোঝাবে, বাট ভুল হবে না। বাট এখানে যদি আমি শুধু ট্রিজ দেই তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আসো বিসাইড, পাশাপাশি উই গেট ফুড, পাশাপাশি কি দেখো তো, উই গেট ফুড, আমরা কি পাই, খাদ্য পাই, ফ্রম ট্রিজ, গাছ থেকে, এন্ড ফিয়ার উড, এবং কি আমরা ওই যে আগুন ধরানোর জন্য কাঠ পাই। টু কুক ইট, মানে রান্না করার জন্য আমরা কি পাই, কাঠ পাই। কোথা থেকে, গাছ থেকে। বাট সাম ইরেসপন্সিবল পিপল, মানে কিছু অদায়িত্বহীন, মানে দায়িত্বহীন, মানে যাদের জ্ঞান বুদ্ধি নাই, তারা কি করে, কাট ডাউন ট্রিজ, মানে কি করে, গাছ কেটে ফেলে। ইনডিসক্রিমিনেটলি, মানে কি, মানে নির্বিচারে গাছ কেটে ফেলে। ইট শুড বি ব্রড, এবং কি ইট শুড বি ব্রড, এবং এটিকে আনে, টু বি লাইট, এবং কি লাইটের জন্য আনে। কাদেরকে আনে, কি আনে, ইট আনে, কাকে আনে, এইখানে তো আনক্লিয়ার। বাট এই বাক্যগুলো দেখো তো, উই গেট ফুড, এখানে ক্লিয়ার আছে, উইটা ঠিক আছে। ফুড ফ্রম ট্রিজ, ট্রিজ থেকে পাই, এটা ঠিক আছে। হিয়ার উড টু কুক ইট, এই যে এই ইট দ্বারা কাকে বোঝাচ্ছে, এইখানে দুটা ভুল আছে। এই দুটা বলি আমরা কয়টা ভুল পাইছি, একটা দুইটা, ঠিক আছে? এই দুটা বাক্য দেখো, একটু খেয়াল করো। উই গেট ফুড, মানে আমরা খাদ্য পাচ্ছি, ফ্রম ট্রিজ, গাছ থেকে, এন্ড ফিয়ার উড, এবং কি পাচ্ছি, কাঠ পাচ্ছি, মানে যেটা দ্বারা ওই যে আগুন ধরানো হয়, কাঠ পাচ্ছি। টু কুক ইট, মানে কি রান্না করার জন্য। একটু খেয়াল করো তো, ইট, এই ইট দ্বারা এইখানে কোন নাউনটাকে বোঝাচ্ছে, কোনটাকে বোঝাচ্ছে, মানে খাদ্য রান্না করার জন্য না। তাহলে যদি আমি শুধু এখানে ইট দেই, এই ইট দ্বারা এই নাউনটাকেও বোঝাতে পারে, এটাকেও বোঝাতে পারে, এই ফুড এটাকেও বোঝাতে পারে, ট্রিজ এটাকেও বোঝাতে পারে। তাহলে কোনটাকে বুঝবো আমরা, মানে এটা তো আনক্লিয়ার হয়ে গেল। কথাটা বুঝো, যদি আমি এইখানে ইট ব্যবহার করি, দেখো উই গেট ফুড ফ্রম ট্রিজ এন্ড ফিয়ার উড টু কুক ইট, তাহলে যদি আমি এখানে এটি রান্না করার জন্য, কি রান্না করার জন্য, ফিয়ার উড এটাকেও বোঝাতে, ট্রিজ এটাকেও বোঝাতে পারে, ফুডকেও বোঝাতে পারে, মানে গাছকেও বোঝাতে পারে, ফুডকেও বোঝাতে পারে, মানে এখানে আনক্লিয়ার। তাহলে মূলত আমরা রান্না করি কি, খাদ্যকে রান্না করি না। তাহলে আমি এখানে দিয়ে দিব কি, ফুড দিয়ে দিব।
তাহলে আমাদের আনসার হয়ে যাবে। তাহলে কি দেখো তো, বিসাইড পাশাপাশি, উই গেট ফুড ফ্রম ট্রিজ মানে আমরা গাছ থেকে কি পাচ্ছি, খাদ্য পাচ্ছি, ফলমূল পাচ্ছি, এন্ড ফিয়ারউড এবং কি পাচ্ছি, কাঠ পাচ্ছি, টু কুক ফুড মানে কি খাদ্য রান্না করার জন্য। তারপর আসো ফার্দার ও এইটুকু তো আছে, বাট সাম ইরেসপন্সিবল পিপল মানে কিছু দায়িত্বহীন মানুষ আছে যারা গাছগুলাকে খুব নির্বিচারে কেটে ফেলতেছে। ইট শুড বি বট, এই ইট দ্বারা কি বোঝাচ্ছে, এই ইট দ্বারা কাকে বোঝাচ্ছে এটা একটু বলো। এইখানে আনসারটা ইট দ্বারা কাকে বোঝাচ্ছে, ইট দ্বারা কাকে বোঝাচ্ছে। দেখো এই যে এইখানে কি বলছে দেখো তো, বাট সাম ইরেসপন্সিবল পিপল মানে কিছু অদায়িত্বহীন মানুষ গাছগুলাকে কেটে ফেলতেছে নির্বিচারে। ইট শুড বি বট মানে এটিকে আনতেছে, টু লাইট মানে লাইটের জন্য আনতেছে, মানে জ্বালানোর জন্য নিয়ে আসতেছে, জ্বালানোর জন্য নিয়ে আসতেছে। ইট শুড বি কি আনতেছে, কারা আনতেছে, কারা আনতেছে বলতো। বা আমি যদি এখানে বলি দেখো তো একটু খেয়াল করো, ইট দ্বারা এই ট্রিস একটা নাউন আছে, এই বাক্যে পিপল একটা নাউন আছে, তাহলে আমি কোনটাকে বোঝাচ্ছি এটাই তো বুঝতেছি না। খেয়াল করো তাহলে এই ইটটা কি এখানে আনক্লিয়ার না, আনক্লিয়ার না, তাহলে ক্লিয়ার করতে হবে। তাহলে ইট শুড বি বট মানে এটিকে আনা হচ্ছে, টু লাইট মানে এটিকে আনা হচ্ছে, কাকে আনা হচ্ছে, গাছকে আনা হচ্ছে, কাকে আনা হচ্ছে, গাছকে আনা হচ্ছে। বা আমি যদি বলি দে শুড বি বট মানে তারা আনতেছে, যদি এইভাবেও ক্লিয়ার করি যে তারা আনতেছে, কারা, ওই পিপলরা আনতেছে, তাহলে আমি শুধু এখানে যদি দে দেই তাও হবে, আমি যদি দে দেই তাও হবে। মানে কি দে শুড বি বট টু লাইট মানে তারা কি আনতেছে, এগুলো আনতেছে লাইটের জন্য। আর আমি যদি এইখানে শুধু দে দেই তাও আমার হবে আনসার। আর আমি যদি এইখানে কি দেই, ট্রিজ দেই তাও হবে। আমি যদি ট্রিজ দেই, ট্রিজ শুড বি বট মানে নিয়ে আসা উচিত, কিসের জন্য, লাইটের জন্য, আলোর জন্য। তাহলে এখানে আনসার কি দিব, সবাই অবশ্যই এখানে দিয়ে দিবা, ঠিক আছে, দিয়ে দিবা তাহলেই হয়ে যাবে। তারপর আসো ফার্দার মোর ওয়ান শুড টেক কিন ইন্টারেস্ট টু প্ল্যান্ট more trees so that we can live comfortably on the earth. ফার্দার মোর মানে অধিকিন্তু বা অধিকাংশ, ওয়ান শুড মানে একজন উচিত, টেক কিন ইন্টারেস্ট টু প্লান্ট মোর ট্রিজ। আচ্ছা এই যে দেখো এইখানে ওয়ানটা মানে দেখো আমাদের উচিত, আমাদের সবার উচিত না মানে গাছ কি করা, গাছ প্লান্ট করা, গাছ রোপণ করা আমাদের সবার উচিত না, মানে একজনের উচিত কি, মানে একজনের উচিত কি এটাকে বলতো, একজনের উচিত না, একজনের উচিত না, আমাদের সবার উচিত। তাহলে এই যে এইখানে ওয়ানটাই ভুল, তাহলে আমরা এখানে কি দিব, উই শুড, আমরা কি দিয়ে দিব, উই শুড দিয়ে দিব। কারণ ওয়ান বলতে একজনকে বোঝাচ্ছে, কাকে বোঝাচ্ছে, একজনকে বোঝাচ্ছে। আর গাছ ই করা কি একজনকে না, সবার উচিত, গাছ রোপণ করা কি সবার দরকার, সবার উচিত গাছ রোপণ করা। তাহলে কি হবে, অবশ্যই আমরা কি করব, ওয়ান দিব না, আমরা কি দিব, উই দিব। বুঝছো কিনা সবাই, সবাই বুঝতে পারছো কিনা জানাও, সবাই বুঝছো কিনা। সবাই বুঝতে পারছো কিনা জানাও। জি ভাইয়া বুঝছি, কানিস ফাতেমা একটু জানাও। হৃদয় বিথি, আচ্ছা তারপর আসো আমরা এটা শেষ করব। আরেকটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে, আরেকটা শুধু তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। আমি 5টা প্রশ্ন সেট করছি, মানে আমি মানে অনেকগুলো একসাথে না বুঝে আমি চেয়েছি যে কম বোঝাবো, বাট ভালো করে বোঝাই যাতে তোমরা বুঝতে পারো, যাতে আমি যেভাবে তোমাদেরকে বোঝাচ্ছি এই যে যে জিনিসটা তোমরা বুঝবা, এরকম ভাবে তোমরা কি করতে পারো, যখন প্র্যাকটিস করবা তখন ভালোভাবে প্র্যাকটিস করতে পারো।
আচ্ছা দেখো খেয়াল করো, women are now praised as important as men in society, মানে কি বলছে, মহিলারাও বর্তমানে গুরুত্বপূর্ণ এই যে পুরুষদের মতো সমাজে, অর্থাৎ সমাজে মহিলারাও পুরুষদের মতো গুরুত্বপূর্ণ, পুরুষদের সমান গুরুত্বপূর্ণ। she constitutes she constitutes মানে সে গঠন করে বা অবদান রাখে নিয়ারলি হাফ অফ টোটাল পপুলেশন, মানে এই যে মোট জনসংখ্যার কি অর্ধেক সে অবদান রাখে, অর্ধেক সে কি করে অবদান রাখে। এখন বলো একটু খেয়াল করো, সি বলতে সে তাকে বোঝাচ্ছে, সি মানে সে তাকে একজনকে বোঝাচ্ছে। আচ্ছা বলো তো এইখানে নাউন কয়টা আছে? দুইটা, একটা হলো ম্যান আর একটা হলো ওমেন, একটা হলো ম্যান আর একটা হলো ওমেন। একটু খেয়াল করো, অবশ্যই অবদানটা কি মহিলারা রাখতেছে, অবশ্যই কি এই যে অর্ধেক ইটা মানে অর্ধেক পপুলেশনের যে অবদানটা, এই অবদানটা মহিলা রাখতেছে, তাহলে এই ওমেনকে বোঝাচ্ছে। মানে এইখানে যে প্রনাউনটা দিব, এই প্রনাউনটা অবশ্যই এই মহিলাটাকে বোঝাচ্ছে, মানে এই যে ওমেন মানে মহিলাদেরকে বোঝাচ্ছে। আর এইখানে ওমেনটা কি প্লোরাল, এইখানে কি বলতো প্লোরাল, যেহেতু প্লোরাল তাহলে ওমেনের প্লোরাল অবশ্যই এখানে আমাদের কি সি হবে না, আমাদের কি দিতে হবে? দে দিতে হবে। তাহলে আমি এখানে আনসার কি দিয়ে দিব? দে দিয়ে দিব। আমি আনসার কি দিয়ে দিব? দে কনস্টিটিউট। দে দিলে হবে? দে দিলে হবে কিনা বলো তো, দে দিলে হবে কিনা বলো? দে দিলেই হবে, কারণ এই যে এখন তারপরে খেয়াল করো, দে দিলাম আমি লিখলাম কি, আমি লিখলাম দে কনস্টিটিউট, ঠিক আছে, কনস্টিটিউটস, আমি দে কনস্টিটিউটস লিখলাম, বাট দেটা কি বলতো, এই দেটা কি এইখানে, দেটা কোন পারসন, দেটা কোন পারসন? থার্ড পারসন, অবশ্যই থার্ড পারসন কি এখানে প্লোরাল, দেটা কি প্লোরাল না, দেটা প্লোরাল। আর প্লোরাল হলে সাবজেক্ট যদি প্লোরাল হয়, মানে সাবজেক্ট যদি কি হয়, সাবজেক্ট যদি প্লোরাল হয়, তাহলে অবশ্যই ভার্ব কি বসাতে হবে? ভার্ব অবশ্যই প্লোরাল বসাতে হবে, ভার্ব অবশ্যই কি বসাতে হবে? প্লোরাল বসাতে হবে। তাহলে এই যে কনস্টিটিউটের যে এস আছে, এই এসটা দেওয়া যাবে না, এই এসটা দেওয়া যাবে না, শুধু কনস্টিটিউট দিতে হবে। কি দিতে হবে? শুধু কনস্টিটিউট দিতে হবে, আর দিয়ে এই পুরোটা আন্ডারলাইন করে দিতে হবে, পুরোটা কি করতে হবে? আন্ডারলাইন করে দিতে হবে, তাহলেই বাক্যটা হবে, তাছাড়া হবে না। বুঝতে পারছো? ওমেন দিলে ক্লিয়ার হবে, দে দিলে আনক্লিয়ার থাকবে। বাট তো সিঙ্গুলার, এই কারণে কি বাটটা প্লুরাল করে দিতে হবে। আর ওমেন তো এখানে দেওয়ার দরকার নেই, কারণ এখানে ওমেন আছে। যদি এখানে ওমেনটা না থাকতো তাহলে একটা কথা ছিল। তারপরে আসো, নো নেশন ক্যান মেক রিয়েল প্রোগ্রেস, মানে কোন জাতি কি করতে পারে না? সত্যি উন্নতি করতে পারে না। কিপিং মানে রেখে, কি রেখে? হাফ অফ ইট ইন ডার্ক, হাফ অফ ইট মানে কি? এর অর্ধেক, এর অর্ধেক কি? এর অর্ধেক কি করে? অন্ধকারে রেখে। তাহলে এইখানে একটা বিষয় আছে, এইখানে ইটটা ভুল, এই যে ইটটা, এই ইট দেখো একটু খেয়াল করো, এই ইট কেন ভুল? দেখো এইখানে বাক্যটা হলো কি, দেখো she constitute nearly half of total population, মানে এই যে পপুলেশন এখানে নাউন, এখানে কি পপুলেশনটা নাউন, নাউন না? তাহলে এই নাউন অনুযায়ী এই প্রনাউনটা হবে, এই নাউন অনুযায়ী কি হবে? এই প্রনাউনটা হবে। তাহলে দেখো এইখানে যদি আমি প্রনাউনটা দেই, ইট দিলে হবে, ইট দ্বারা কিন্তু এই পপুলেশনটাকে বোঝাচ্ছে। কারণ দেখো, নো নেশন ক্যান মেক রিয়েল প্রোগ্রেস, মানে কোন জাতি কি সত্যি উন্নতি করতে পারবে না। কিপিং মানে রেখে, হাফ অফ ইট ইন ডার্ক মানে অন্ধকারে, এর অর্ধেক অন্ধকারে রেখে, মানে ওই মহিলাদেরকে, মানে অর্ধেক পপুলেশনটাকে অন্ধকারে রেখে। তাহলে আমাদের এইখানে দিতে হবে কি? ইটের পরিবর্তে আমাদের দিতে হবে যে হাফ অফ ইটস পপুলেশন, ইটস পপুলেশন, পপুলেশন মানে এই অর্ধেক জনসংখ্যাটাকে কি, মানে এই অর্ধেক জনসংখ্যাটাকে কি অন্ধকারে রেখে সত্যি কোনো জাতি উন্নতি করতে পারবে না। তোমরা এটা অনেক জায়গায় হয়েছে, তোমরা যদি দেখো ফিমেল
এডুকেশন মানে মহিলাদের যে শিক্ষা, একটা তোমাদের কম্পোজিশন আছে, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওই কম্পোজিশনে এটা পাবা তোমরা। তাহলে কি হবে? ইটস পপুলেশন। ঠিক আছে, তারপর আসো, উইদাউট দ্য ইমপ্রুভমেন্ট মানে উন্নতি ছাড়া, অফ দ্য ওমেন স্ট্যাটাস অর্থাৎ মহিলাদের উন্নতি ছাড়া, ইট ইজ নট এট অল পসিবল, এটা মোটেই পসিবল না। এই যে এট অল, এট অল একটা ইডম ফ্রেজ, এট অল একটা কি ইডম ফ্রেজ। ঠিক আছে, এট অল একটা ইডম ফ্রেজ, এর অর্থ মোটেই না, মোটেই, এর অর্থ কি মোটেই। তাহলে দেখো, ইট ইজ নট এট অল পসিবল মানে এটি মোটেই পসিবল না, মানে আসলেই পসিবল না। তাহলে এই যে ইটটা কি পসিবল না, কি পসিবল না, একটু খেয়াল করো। এই বাক্য থেকে শুরু করো, এই বাক্য থেকে শুরু করো, এই বাক্য থেকে খেয়াল করো, এই বাক্য থেকে, নো নেশন ক্যান মেক রিয়েল প্রোগ্রেস মানে কোন জাতি কি করতে পারবে, সত্যি উন্নতি করতে পারবে না। কি সত্যি উন্নতি করতে পারবে না যদি এর অর্ধেক জনসংখ্যা অন্ধকারে রাখে, মানে কি করতে পারবে না, উন্নতি করতে পারবে না, রিয়েল প্রোগ্রেস হবে না যদি অন্ধকারে রাখে, মানে অর্ধেক জনসংখ্যা। উইদাউট ইমপ্রুভমেন্ট অফ ওমেন্স স্ট্যাটাস মানে এই যে মহিলাদের উন্নতি ছাড়া এটি কি মোটেও পসিবল না, মানে কোনটি মোটেও পসিবল না, এই যে রিয়েল প্রোগ্রেস পসিবল না, এই রিয়েল প্রোগ্রেস পসিবল না, মানে সত্যি উন্নতিটা পসিবল না। তাহলে এখানে আনসার আমাদের কি আসবে, রিয়েল, রিয়েল প্রোগ্রেস হবে আনসার। ঠিক আছে, রিয়েল প্রোগ্রেস। বুঝছো কিনা বলো তো, বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা সবাই? এই কি হয়েছে, ওমেন সিঙ্গুলার, সিঙ্গুয়াল, কিসের হা? আমি পড়াচ্ছি, এটাই মনোযোগ দাও, আর যেটা আমি কমেন্ট করতে বলতেছি, যেটা জানতে চাচ্ছি সেটা জানাও, আর যদি না বুঝে থাকো সেটা প্রশ্ন করো। কে হাহা দিচ্ছে, কে কি করতেছে, এইদিকে মনোযোগ দিবা না। এখন মনে করো তোমাকে আমি কি বললাম, তোমাকে আমি বললাম পড়াশোনা করতে, পড়তে। একটা জিনিস আমি বলি, আমার কথাটা মনে হয়ে গেল, মানে অনেক লেট হয়ে যাবে, 10টা বেশি বেজে গেছে, যদি আমি এটা শেষ করে দিব, কথাটা একটু বলে রাখি। মনে করবা অনলাইনে অনেকেই পড়াশোনা করে, অনলাইনটা ইফেক্টিভ বাট আবার ইফেক্টিভ হবে না, অনলাইন এফেক্টিভ বাট ইফেক্টিভ হবে না। তুমি অনলাইন অনেক জনের ক্লাস করতেছো, তোমার কোনো ফায়দা হবে না। তুমি অনলাইনে সবার ক্লাস করতেছো, তোমার কোনো লাভ হবে না। কেন লাভ হবে না? এত বড় কথা বললেন, মানে বলতে পারো ভাইয়া এত বড় কথা বললেন কেন? আমি তো অনেক অনলাইনে ভালো ভালো টিচারের ক্লাস করি, তবুও আমার কোনো কিছু হবে না, মানে আমার ক্ষতি হবে, আমার লাভ হবে না। কেন হবে না আমি তোমাকে একটু বলি। তুমি পড়ার সময় তোমার মনোযোগ, ব্রেইনের পুরোটুকু স্যার কি বলতেছে সের দিকে থাকবে। তারপরে এই যে ক্লাস করতেছো, ক্লাসের ফাঁকে ফাঁকে আবার কি করতেছো, সেট করতেছো, হয়তো বা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের লোকে, হয়তো বা বন্ধুর লোকে, হয়তো বা মাঝে মাঝে রিলস দেখতে চলে যাও, এটা একটা কারণ হতে পারে। আবার দেখবা ক্লাসের বাইরে অনেক অনেকজন কথা বলতেছে, এই দিকে মনোযোগ, এই যে এই যারা এইগুলা করবে ক্লাস বাদে, মনোযোগ দেওয়া বাদে, তাদের কোনো লাভ হবে না, তাদের কোনোই লাভ হবে না ক্লাস করার। তুমি যত বড় টিচারের ক্লাস করো না কেন ভাই, বুঝতে পারছো? মনোযোগ ক্লাসের দিকে দিতে হবে। নাজমুল হোসেন বুঝে না, আমি আবার বুঝাচ্ছি, দেখো একটু খেয়াল করো। নো নেশন ক্যান মেক রিয়েল প্রোগ্রেস মানে কোন জাতি কি সত্যি উন্নতি করতে পারে না। কিপিং মানে রেখে, কি রেখে, হাফ অফ ইটস পপুলেশন ইন ডার্ক মানে অর্ধেক জনসংখ্যা কি করে, মানে এই অর্ধেককে মানে অন্ধকারে রেখে সত্যি উন্নতি সম্ভব না। উইদাউট ছাড়া, কি ছাড়া, দ্য ইমপ্রুভমেন্ট অফ ওমেন স্ট্যাটাস মানে মহিলাদের মর্যাদাকে উন্নতি করা ছাড়া, ইট ইজ নট পসিবল মানে এটি পসিবল না, এটি সম্ভব না।
কি সম্ভব না, উন্নতি করা সম্ভব না। কারণ এই যে এখানে নাউনটা এই যে দেখাই আছে, দেখো তো এখানে নাউনটা আছে। এখন আমি যদি বলি অবশ্যই এই প্রনাউনটা কি আগের কোন নাউনের উপর ভিত্তি করে হবে। এইখানে একটা নাউন আছে, এই যে একটা নাউন, এখানে ইটস পপুলেশন একটা নাউন আছে। বলতো আমি যদি এইখানে ইটস পপুলেশন দিই, ইটস পপুলেশন ইজ নট পসিবল, এটা হবে? তুমি যদি এখানে কি এখানে যদি রিয়েল প্রোগ্রেস দাও, তাহলে তাহলেই তো হচ্ছে। তাহলে কি হবে? রিয়েল প্রোগ্রেস ইজ নট এট অল পসিবল। বুঝতে পারছো? তারপরে আসো এগেইন আবার উইদাউট এডুকেশন, শিক্ষা ছাড়া ওমেন ক্যান নট বি আপলিফটেড, মানে তারা কি হবে? আপলিফটেড হতে পারবে না। মনে করো ধরো আমি কোন জায়গায়, তোমরা অনেক সময় যখন আনসার মানে যখন প্র্যাকটিস করবা বা পরীক্ষার হলে যখন পরীক্ষা দিবা, অনেক সময় দেখবা তোমরা অনেক ভোকাবুলারি তোমরা জানো না, তখন কি আনসার করবা, তখন কি উচ্চারণ করবা। যেমন ধরো আমি এই যে আপলিফটেড অর্থ জানি না, সত্যি জানি না, তাহলে আমি দেখো কি করতেছি, এগেইন আবার উইদাউট এডুকেশন মানে শিক্ষা ছাড়া ওমেন ক্যান নট বি আপলিফটেড, মানে কি মহিলারা কি হতে পারবে না? আপলিফটেড হতে পারবে না, মানে কি তারা ভালো কিছু হতে পারবে না, এটা আমি ধরে নিছি, মানে যেটা উচ্চারণ ওইটাই আমি করব। তারপরে দেখো সো প্রপার এডুকেশন, তাই কি সঠিক শিক্ষা শুড বি গিভেন টু হার, মানে তাদেরকে দিতে হবে, তাদেরকে দিতে হবে। এই যে হার, তাকে দিতে হবে, হার কাদেরকে দিতে হবে? মহিলাদেরকে দিতে হবে। তাহলে এখানে হার হবে না, এখানে কি হবে? দ্যাম হবে। এখানে কি হবে? দ্যাম হবে, কারণ ওমেনদেরকে দিতে হবে। কাদেরকে দিতে হবে? এই যে ওমেন, এই যে ওমেনদের, এই ওমেনদের দিতে হবে। ওমেনটা কি এখানে প্লোরাল, আর এই প্লোরাল হলে আমাদের কি করতে হবে? অবশ্যই প্লোরাল হলে দে দিতে হবে, দে অথবা দ্যাম দিতে হবে, দ্যাম অথবা কি দিতে হবে? দিয়ার দিতে হবে, দিয়ার দিতে হবে। এটা কি সাবজেক্টিভ ফর্ম, আর দ্যাম কি অবজেক্টিভ ফর্ম, আর এটা কি পসেসিভ ফর্ম। তাহলে অবশ্যই কি প্রেপোজিশন, দেখো টু, আর এইখানে অবশ্যই হার আছে, তাহলে হারের জায়গায় আমরা কি দিব? অবজেক্টিভ ফর্ম দিব, দ্যাম দিব। তারপরে আসো সো দ্যাট, যাতে কি করতে, মানে তাদেরকে একটা প্রপার এডুকেশন দেওয়া উচিত, সো দ্যাট যাতে দে ক্যান ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড উইথ দ্যাম, মানে তারা তাদের সাথে কি করতে পারে? কাজ করতে পারে। এই যে দেখো দ্যাম কাদের সাথে কাজ করতে পারে, দেখো তো এই যে কত আগে ম্যান সম্পর্কে বলছে, এই যে এইখানে ম্যান সম্পর্কে বলছে, মানে মানে এখানে বলছে তাদেরকে প্রপার সঠিক শিক্ষা দেওয়া উচিত, যাতে তারা ওই পুরুষদের সাথে হাতে হাত রেখে, হাতে হাত মিলিয়ে কি করতে পারে? কাজ করতে পারে। হাতে হাত মিলিয়ে কি করতে পারে? কাজ করতে পারে পুরুষদের সাথে। বাট এইখানে দিছে দ্যাম, এই দ্যাম দ্বারা পুরুষদেরকে বোঝাচ্ছে। বাট এইখানে দেখো তো এইখানে কোন জায়গায় পুরুষ আছে? কোন জায়গায় পুরুষ আছে? তাহলে আমি যদি এখানে দ্যাম দেই, দ্যামটা ভুল হবে না? দ্যামটা কি হবে? ভুল হবে না? তাহলে এই দ্যামের জায়গায় আমাদের কি দিতে হবে? ম্যান দিতে হবে। কি দিতে হবে? ম্যান দিতে হবে। ম্যান দিলে কি হবে? সঠিক হবে। ম্যান দিলে কি হবে? সঠিক হবে। বুঝছো সবাই? বুঝতে পারছো কিনা সবাই? বুঝতে পারছো কিনা সবাই? সবাই বুঝতে পারছো কিনা জানাও। সবাই বুঝতে পারছো কিনা একটু জানিয়ে দাও আমাকে কষ্ট করে। সবাই বুঝতে পারছো কিনা একটু জানিয়ে দাও। সবাই বুঝতে পারছো কিনা একটু জানিয়ে দাও। নাজমুল জি স্যার, বিথি জি স্যার, মারিয়া জান্নাত, বাকিরা, আসিফ মাহমুদ, শিমু সবাই বুঝতে পারছে, কানিস ফাতেমা, মিথিলা, সাদিয়া আফরিন। আচ্ছা সবাই যেহেতু বুঝতে পারছো, আমি আশা করি তোমরা যদি বুঝো তাহলে আমার সার্থকতা, তোমরা যদি না বুঝো আমার ব্যর্থতা, কারণ আমি তোমাদের বোঝাতে ব্যর্থ। আর এই যে একটা, এটা ঢাকা বোর্ড 2019, এটাই আমি রেখে দিছি। ঢাকা বোর্ড সবাই ঢাকা বোর্ড দিয়ে শুরু করে, বাট আমি ঢাকা বোর্ডটা রেখে দিছি। সবচেয়ে কঠিন হয় কোনটা? আমি সত্যি কথা বলি, কুমিল্লা বোর্ডের প্রশ্ন কঠিন হয়। ঠিক আছে, মানে দেখবা কুমিল্লা বোর্ডের অধিকাংশ প্রশ্ন কঠিন হয়, আবার মাঝে মাঝে ইংরেজি প্রশ্ন সিলেট বোর্ডে কঠিন করে। বাট ঢাকা বোর্ড এভারেজ প্রশ্ন করে, ঢাকা বোর্ড সবসময় এভারেজ প্রশ্ন করে। আবার মাঝে মাঝে ময়মনসিংহ বোর্ড একটু কঠিন করে ফেলে। ঠিক আছে, এটা হলো ঢাকা বোর্ডের প্রশ্ন। এটা সবাই একটু, আমি স্লাইডটা দিয়ে দিব ক্লাস শেষে, সবাই সুন্দর করে হোমওয়ার্কটা গ্রুপে জমা দিবে।
হোমওয়ার্কটা কোথায় জমা দিবে? গ্রুপে জমা দিবে। গ্রুপ দেখাই দিতে হবে। সবাই হোমওয়ার্কটা কি করবা? গ্রুপে জমা দিবা। সবাই সবাই হোমওয়ার্কটা কি করবা? গ্রুপে জমা দিবা। ঠিক আছে? বুঝতে পারছো কিনা জানাও। সবাই হোমওয়ার্কটা গ্রুপে জমা দিবা। এখন কোন গ্রুপে জমা দিবা এটা কি বলে দিতে হবে? তো আজকে এই পর্যন্ত থাকুক। পরবর্তীতে আবারও তোমাদের সাথে দেখা করব ইনশাল্লাহ। আগামীকালই তো তোমাদের সাথে দেখা হচ্ছে। ঠিক আছে? আগামীকালই তো তোমাদের সাথে দেখা হবে। সো আমি যদি তোমাদেরকে একটু গ্রুপ দেখাই, গ্রুপটা যদি দেখাই, একটু থাকো দেখি আমার এটা লগ ইন করা আছে কিনা, জানি না সঠিক। একটু খেয়াল করো, তোমরা অনেকে যারা ইউটিউবে ক্লাস পাও না, তোমরা এখানে সুন্দর করে কি লিখবা? যারা ইউটিউবে ক্লাস পাও না, ইংলিশ হান্ট, ঠিক আছে? ইংলিশ হান্ট, তারপরে লিখবা 1.0 লিখে সার্চ দিবা। ঠিক আছে? ইংলিশ হান্ট 1.0 লিখে সার্চ দিবা। তারপর তোমাদের কাছে কি আসবে দেখি? ইউটিউব তো আসলো না। সরি, ইউটিউবে যায় তো সার্চ দিতে হবে। আমি আবার দেখাচ্ছি, ইউটিউবে যায় সার্চ দিবা। ঠিক আছে? ইউটিউবে যায় সার্চ দিলেই হবে। যদি ইউটিউবে যায় সার্চ দাও ইংলিশ ইংলিশ 1.1, ঠিক আছে? ইংলিশ হান্ট 1.0 ভুল হয়ে যাচ্ছে। ওইখানে গেলে তোমরা সবগুলা ক্লাস পাবা। আমি যদি এখান থেকে তোমাদের একটু দেখাই তাহলে বুঝতে পারবা। সবগুলা এখানে দেওয়া আছে, সবগুলা এখানে ক্লাস দেওয়া আছে। তোমরা যদি একটু দেখো, এই যে প্লে লিস্ট যদি দেখো, প্লে লিস্ট যদি আমি তোমাদেরকে দেখাই, এখানে খেয়াল করো, এই যে এটা অ্যাডমিশনের জন্য, এটা হলো এখানে খেয়াল করো প্লে লিস্ট, এই যে এটা হলো ফার্স্ট পেপারের জন্য। আর আবার চলে যাচ্ছে, এটা একটু খেয়াল করো সবাই। এই যে এটা হলো তোমাদের, এই যে এটা কোর্স সেকেন্ড পার্টের, এখানে সবগুলা ভিডিও দেওয়া আছে। আজকের ভিডিওটা দেওয়া হয়নি, সবাই এইখান থেকে সবগুলা ভিডিও করে নিতে পারবা। দেখো এখানে সবগুলা ভিডিও আছে, এই যে এখানে সবগুলা ভিডিও দেওয়া আছে। এই যে এখানে চাইলেই সবগুলা ভিডিও, এই যে ভিডিও সবগুলা দেওয়া আছে, এখান থেকে কি ক্লাস করে নিতে পারবে। ঠিক আছে? সবাই ইউটিউবে যায় যদি সার্চ দাও ইংলিশ হান্ট 1.0 তাহলে তোমরা পেয়ে যাবে। ইংলিশ হান্ট 1.0 তাহলে তোমরা কি করবা? পেয়ে যাবে। তাহলে এখানে এই যে তোমাদের বুট কোশ্চেন গুলো একটু খেয়াল করো। যদি আমি তোমাদেরকে বলি যে বুট কোশ্চেন গুলো দেখো, এখানে আমি প্রত্যেকটা বুট কোশ্চেন এখানে দেওয়া আছে। আমি সবগুলা যেগুলা বুট কোশ্চেন সলভ করব সবগুলা ভিডিও এইখান থেকে পেয়ে যাবা। অবশ্যই সবাই কি চ্যানেলটা কি করবা? সাবস্ক্রাইব করে দিবা। সবাই একটু চ্যানেলটা কি করবা? সাবস্ক্রাইব করবা। তো আজকে এই পর্যন্তই থাকবে। আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হবে ইংরেজি প্রথম পত্র নিয়ে। সবাই কি থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।